আপার প্রাইমারি ক্লাস চলছিল, যেখানে আমরা ইউনিট 3 সাইকো সোশ্যাল বা সাইকোলজিক্যাল আসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যেটা নিয়ে আমরা পড়ছিলাম। সেখানে আজকে আমাদের সপ্তম দিনের ক্লাস অর্থাৎ ডে 7 এর ক্লাস। এখানে আমরা আজকে বলেছিলাম যে আমাদের লার্নিং এর যে বাকি যে পার্টগুলো আছে, ট্রান্সফার অফ লার্নিং, প্লে টু লার্নিং কার্ভ কি, এই সমস্ত বিষয়গুলোকে আজকে আমরা শেষ করব। প্রথমেই আমরা আগামী নেক্সট প্রিভিয়াস যে ক্লাস, সেই ক্লাসে আমরা প্লে লার্নিং এর যে থিওরি গুলো আছে, সেই থিওরি গুলো আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যে বিষয়টাকে পড়বো, প্রথমে শুরু করব লার্নিং কার্ভ, মিনিং টাইপস, প্লে টু, এই বিষয়গুলোকে আমরা আজকের ক্লাসে মূলত শুরু করব। এখন এই লার্নিং কার্ভ শুরু করার আগে তোমাদের লার্নিং কার্ভ সম্পর্কে যদি একটু ছোট্ট ধারণা দিই, তাহলে বোধহয় লার্নিং কার্ভের বাকি যে পার্টগুলো সেগুলোকে আমাদের পার্ট বাই পার্ট পড়তে সুবিধা হবে। এখন এই যে তোমাদের কি কখনো মনে হয়েছে যে আমরা কোনো বিষয় আমরা খুব দ্রুত শিখে ফেলি, আবার কখনো কখনো কোনো বিষয় শিখতে আমাদের কাছে খুব কঠিন মনে হয়, একটু সময় লাগে, বা কিছু শিখতে একটু ধীর গতিতে ধীরে ধীরে আমরা সেটাকে শিখি। আবার দেখা যায় কখনো কখনো সেই শেখনটা আমাদের কাছে খুব দ্রুত এবং খুব সহজ হয়ে ওঠে। তাহলে এই যে যে পরিবর্তন, কখনো ধীর, কখনো খুব সহজ, এই যে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনের যে ধারণাটা কিভাবে হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো লার্নিং কার্ভ। তার মানে কি, যে আমাদের যে শিখন, আমরা যেটা শিখছি, সেই শিক্ষাটা কখনো ধীর গতিতে হচ্ছে, কখনো খুব দ্রুত গতিতে হয়েছে। তাহলে এর পেছনে আমরা এই যে দ্রুত গতি হচ্ছে বা খুব ধীর গতিতে হচ্ছে, এর পেছনেই যেটা রয়েছে, যে ধারণাটা রয়েছে, সেই ধারণাটা হচ্ছে লার্নিং কার্ভ। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে এই লার্নিং কার্ভ, এই যে মনোবিজ্ঞানের যে ইতিহাসে এই লার্নিং কার্ভের ধারণাটা সর্বপ্রথম কে প্রতিষ্ঠাতা করেছিলেন? এটা প্রতিষ্ঠাতা করেছিলেন হারমান এবিংহাউস। হারমান এবিংহাউস, তোমাদের এখানে আসতেই পারে, যদিও এই হারমান এবিংহাউসের নামটা এখানে নেই, আমি তবুও এই কথা বলতে বলতে মনে পড়ে গেল, তাই বলে দিলাম। অনেক সময় তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে এই লার্নিং কার্ভ কে, এই লার্নিং কার্ভের ধারণাটি প্রবর্তন করেন, তখন তোমরা সেটাকে মাথায় রাখবে বা নোট ডাউন করে নাও। হারমান, HERMANEBINGHAUS, হারমান এবিংহাউস এই লার্নিং কার্ভের ধারণাটি প্রবর্তন করেন। এই যে আমরা যে যে সেটা শিখছি, আমাদের যে শিখন, যে কখনো বাড়ছে, কখনো দ্রুত হচ্ছে, কখনো দ্রুতগতিত হচ্ছে, আবার একটা সময় দেখা যায় শিখন যে একেবারে কোনো উন্নতি হচ্ছে না বললেই চলে, এবং সেখানে শিখন কি হয়, একেবারে প্রায় থেমে গেল বলে মনে হয়। এই যে পুরোপুরি প্রক্রিয়াটা, এই পুরোপুরি প্রক্রিয়াটাই ব্যাখ্যা করবে কে? আমাদের এই লার্নিং কার্ভের মাধ্যমে বা লার্নিং কার্ভ দ্বারা এটা পুরোপুরি আমরা আজকে জানবো। তাহলে সিম্পল, এবার আমরা যেগুলো লিখেছি সেই জায়গাগুলোকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। এবং তোমাদেরকে সবাইকে স্বাগত আমাদের এই এমবি কোচিং ক্লাসের। আমি তোমাদের এমবি স্যার। এই লার্নিং কার্ভ নিয়ে ডিটেলস বা লার্নিং এর বাকি যে পার্টগুলো সেগুলো নিয়ে ডিটেলস তোমাদের আমরা ভিডিওতে বলবো, এবং ভিডিওটি তোমাদের পরবর্তীকালে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। এবং ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, এবং আমাদের চ্যানেলে যদি অনেকে যারা নতুন আছো, তোমরা একটু পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ফিজিক্যাল এডুকেশন রিলেটেড সমস্ত টপিক তোমরা অন্তত বাংলায় ইউটিউবে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি, যে আমরা লার্নিং কার্ভ আমরা তো একটা স্যার বললাম, কি বললাম, যে আমাদের যেটা শিখছি সেই শিখনটা আমরা যখন কখনো বাড়ছে, কখনো কমছে, এর পেছনে রয়েছে লার্নিং কার্ভ। কিভাবে রয়েছে সেটাকে যদি একটু দেখি, যে লার্নিং কার্ভ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে একটা গ্রাফ, তার একটা প্রেজেন্টেশন, গ্রাফিকে প্রেজেন্টেশন করব। কিভাবে, কি প্রেজেন্টেশন করব? অফ হাউ এ লার্নার পারফরমেন্স ইমপ্রুভ ওভার টাইম উইথ এ প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্স। লার্নিং এর ডেফিনেশন দিয়ে আমরা বলেছিলাম যে লার্নিং কিভাবে হয়, যে আমাদের অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে আমরা যা কিছু শিখি। এই যে অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে আমরা যা কিছু শিখছি, সেই শিখন প্রক্রিয়াটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করার চেষ্টা করব, তাকেই আমরা কি বলবো? লার্নিং কার্ভ। তার মানে কি, আবার এই যে যে লার্নিং কার্ভ আছে, এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাথে সাথে আমাদের কি করবে, আমাদের যে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, কতদিন কোন সময়টা আমরা ভালো ডেভেলপমেন্ট করছি, কখন আমরা ধীর গতিতে ডেভেলপ করছি, তার একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরবে। এবং জানি যখন আমরা এই গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করি, আমাদের একটা গ্রাফের মধ্যে যখন আমরা একটা গ্রাফ প্রেজেন্টেশন করি, আমাদের দুটো এক্সিস থাকে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই তো? সরি, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস, যেটার মাধ্যমে আমরা কি করি, এই দক্ষতা এবং পারফরমেন্স কে আমরা সেখানে একটা লার্নিং এর কার্ভ, এখানে যদি আমরা 0 ধরে নিই,
সেখান থেকে লার্নিং কার্ভ আমরা, যদিও এখানে গ্রাফ নিচে ছবি আছে, পরে আমরা সেগুলোকে দেখাবো। এইভাবে আমরা প্রেজেন্টেশন করব কেন আমাদের শিক্ষণের স্টেজগুলো কেমন ভাবে আমরা শিখছি, কোন স্টেজে আমরা ভালো শিখছি, কখন আমরা ভালো শিখছি, কখন আমাদের শিখনটা একদম থমকে গেছে, সেই জায়গাটাকে আমরা সঠিকভাবে বুঝবো। এখন এই যে লার্নিং যেটা বা লার্নিং যেটা কার, এটা মূলত কি, আমরা সাধারণত আমরা জানি শিখন আমাদের যত অভিজ্ঞতা বাড়বে, যত আমরা অনুসরণ করব, তত আমাদের শিখনের অভিজ্ঞতা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখন এই লার্নিং কার্ভের কিছু ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আছে। যে লার্নিং কার্ভ তো কি সেটা আমরা বুঝলাম, তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি? এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, স্লো প্রোগ্রেস ইন লার্নিং। মানে কি, এই যে স্লো প্রোগ্রেস মানে ধীরে ধীরে কি হবে, অগ্রগতি প্রদর্শন করে। যে লার্নিং কার্ভ আমরা যখন এরকম একটা কার্ভ যখন তোমাদের সামনে আমরা চিত্র স্থাপন করবো, দেখা যাবে লার্নিং কার্ভটা ধীরে ধীরে কি হবে, প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট হচ্ছে। মানে আমরা যখন কোনো বিষয় শিখি, সেখানে দিনের পর দিন যখন প্র্যাকটিস করি, তখন কি হয়, আমাদের সেই শিখনটা আমরা আরো ভালো করে রপ্ত করতে পারি। তার মানে কি, এই জন্য বলছে যে শেখার যে অগ্রগতি সেটাকে প্রদর্শন করবে। আর কি করবে, নট অলওয়েজ স্টেট মে রেজ ফল অর রিমেন ফ্ল্যাট। বলেছে যে এটা কখনোই একটা স্ট্রেট লাইন বা এক সব সময় সরল রেখা নয়। লার্নিং কার্ভ একটা কারণ লার্নিং এর মধ্যে কি আছে, শেখার মধ্যে কখনো আমরা ভালো শিখবো, কখনো আমরা দ্রুত শিখবো, কখনো আমরা কম শিখবো, কখনো ভাবে শেখানো একটা থমকে যাবে। এই জন্য বলছে লার্নিং কার্ভ কখনো একটা ফ্ল্যাট নয়, মানে একটা সরি একটা স্ট্রেট লাইন নয়। লার্নিং কার্ভ কখনো একটা সরল রেখা হতে পারে না, কারণ কখনো এটাকে আপ অ্যান্ড ডাউন, এরকম কখনো উঠবে, কখনো ডাউন হবে, আবার কখনো উঠতে পারে, বা কখনো এরকম এক জায়গায় স্ট্যাটিক কন্ডিশন থাকতে পারে। শুধুমাত্র যে একটা স্ট্যাটিক এরকম লার্নিং কার্ভ হবে, এটা কখনোই সম্ভব নয়। আর কি বলছে, ইমপ্রুভমেন্ট ইজ র্যাপিড এট দ্য বিগিনিং। একদম শুরুতে যখন আমরা শিখবো, শুরুতে কি দেখবো, আমরা দেখবো দ্রুত উন্নত হয়। ইয়েস, যে কোনো বিষয় আমরা যখন প্রথম বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, লার্নিং যখন কোনো বিষয়কে আমরা শুরু করি, দেখি যে শুরুর ক্ষেত্রে আমাদের সেই শিক্ষণীয় বিষয়টা আমরা খুব দ্রুত শিখতে পারি। তারপরে একটা স্টেজ পরে গিয়ে যখন ডিফিকাল্টিসে যায়, ধীরে ধীরে সহজ জিনিস থেকে আমরা ধীরে ধীরে আমরা ডিফিকাল্টিস আমরা বাড়ে, তখন যখনই আমরা এই শিখন প্রক্রিয়াটা একটু ডিফিকাল্টিসে যায়, তখন আমাদের শেখার যে অগ্রগতি প্রথম দিকে ছিল, সেখান থেকে ধীরে 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 কমতে থাকে। তারপরে কি হচ্ছে, প্রোগ্রেস স্লো ডাউন আফটার সাম টাইম। এই যে কথাগুলো বললাম, কিছু সময়ের পর আমাদের যে উন্নতির যে রেট, উন্নতির যে হার, সেটা কমে যায়। আবার কি বলছে, মে শো প্লে টু টেম্পোরারি একটা স্টেশন আমরা যাকে বলি। প্লে টু মানে কি, প্লে টু মানে ঠিক ধরো আমি তোমাদেরকে যদি একটা অন্যভাবে করি, ধরো তুমি একটা ট্রেনে করে একটা ডিউরেশনে তুমি একটা যাচ্ছ, কোথাও একটা যাচ্ছ, বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ। ট্রেন কি হয়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে দেখা গেলো প্ল্যাটফর্ম ছাড়া মাঝপথে ট্রেনটা উইদাউট সিগন্যাল বা কোনো একটা কজের জন্য দাঁড়িয়ে আছে। এখন ওই প্লেটও যেখানে দাঁড়িয়ে আছে, আমাদের গন্তব্য পৌঁছানো থেকে এখন অনেক দূর। অনেক সময় আমরা খুব বিরক্ত হই। এখন সেই বিরক্তটাকে কাটিয়ে ওঠানোর জন্য, যদি আমরা কাটিয়ে ওঠার তার অনেকগুলো কারণ আছে, কি কারণে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যে সামনে কোনো বিপদ হলো, সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা সামনে কোনো আগে কোনো গাড়ি গেল কিনা। তাহলে এই যে প্লে টু স্টেজ, যেখানে লার্নিংটা থমকে গেছে, যে টেম্পোরারি স্টেশন বলছে যেটাকে, ট্রেনটা যে থেমে গেল, তার পেছনে একটা কারণ আছে। তাহলে ওই কারণটা যখনই চলে যাবে, তখন কিন্তু আবার ট্রেনটা তার গন্তব্যের দিকে মুভ করবে। ঠিক প্লে টু লার্নিং এর ক্ষেত্রে, এই যে যখন আমরা শিখবো, সেখানে দেখা যাচ্ছে একটা সময় একটা অনেকগুলো কারণ হতে পারে, সেই কারণের জন্য সেখানটা আর অগ্রগতি হচ্ছে না, একটা টেম্পোরারি স্টেশন। সেই টেম্পোরারি স্টেশনটাকেই আমরা বলবো প্লে টু। তাহলে এই প্লেটুটা কি হচ্ছে, এটা কিন্তু একটা পার্মানেন্ট নয়, এটা কিন্তু একটা টেম্পোরারি অবস্থান। যেটা সেই প্রবলেম গুলো যদি আমরা কাটে যাই, যে ট্রেনটা যদি সঠিক সিগন্যাল পায়, তখন ট্রেনটা আবার মুভ করবে। ঠিক আমাদের শিখনের ক্ষেত্রেও যে প্রবলেম গুলোর জন্য আমাদের যে ডিফিকাল্টিস হচ্ছিল শিখনে, সেই ডিফিকাল্টিস গুলো, সেই কারণগুলোকে যদি আমরা সঠিক অনুসন্ধানের মাধ্যমে সেটাকে যদি মুভ করতে পারি, তাহলে কিন্তু শিখনটা আবার তার অগ্রগতির দিকে যাবে। এই হচ্ছে মূলত হচ্ছে একটা লার্নিং কার্ভের ক্যারেক্টারিস্টিক্স। এখন এর কতগুলো ফেজ আছে, যে ফেজেস অফ লার্নিং কার্ভ, লার্নিং কার্ভের ধাপগুলো কেমন হতে পারে, তার ফেজগুলো আমরা যদি দেখি। ফার্স্ট দেখো, ইনিশিয়াল ফেজ, একদম প্রাথমিক ধাপ। প্রাথমিক ধাপ মানে এই যে ধরো যে লার্নিং কার্ভটা যদি আমরা এখানে একটা ছবি তোমাদের দেখে দিই, একদম এখান থেকে সিম্পল এরকম যদি একটা লার্নিং কার্ভ আমি তোমাদের সামনে আঁকি, তাহলে একদম শুরুটা কি, এইখানে এটা কি, এটা তো পারফরমেন্স, এই নিচের এটা কি পারফরমেন্স, ডিউরেশনের উপর পারফরমেন্স হচ্ছে। এখন এইটাকে যদি ধীরে ধীরে কি হচ্ছে, একদম এইটাকে যে প্রাইমারি স্টেজ, একদম এটাকে ইনিশিয়াল স্টেজ বলবো। এই ইনিশিয়াল স্টেজে কি হবে, মূলত স্লো প্রোগ্রেস হয়, ধীরে ধীরে আমরা সেটাকে ইনিশিয়াল স্টেজে সেটাকে শিখি। লার্নার
ইজ নিউ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক। একদম বিগিনিং স্টেজে কি করি আমরা, যখন কোনো বিষয় শিখি একদম বিগিনিং স্টেজে আমরা প্রথমে কি করি, সেটাকে বোঝার চেষ্টা করি। তাহলে এই যে প্রথমে বুঝবো তারপরে সেটাকে করব, এই জন্য এক্ষেত্রে শিখনটা কি হয়, সেই কাজটার সাথে আমরা পরিচিত হই। তাহলে এক্ষেত্রে শিখনটা কি হচ্ছে, খুব ধীর গতিতে হয় প্রথম দিকে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝার চেষ্টা করছি, যে এ চাইল্ড লার্নিং টু রাইড এ বাইসাইকেল। যখন একটা শিশু বা তোমরা আমরা যখন ছোটবেলায় সাইকেল চালানো শেখার জন্য চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি, সেখান থেকে শিখনটা কি আমাদের খুব ধীর গতিতে হয়েছে। কারণ সাইকেলের সাথে পরিচয় হওয়া, সাইকেলকে বোঝা, তারপরে সাইকেলটাকে চালানো, তো বারবার সাইকেল নিয়ে পড়ে যাওয়া, এটা হচ্ছে কি আমাদের একদম ইনিশিয়াল স্টেজ। এরপরে যদি আমাদের অ্যাক্সিলারেশন স্টেজ বা দ্রুত অগ্রগতির ধাপ আমরা কখন বলবো, অ্যাক্সিলারেশন মানে এবার তুমি কিছুটা সেই কাজটার সাথে পরিচয় হলে, কিছুটা সাবলীল হলে সেই কাজটার সাথে, এইবার তুমি অ্যাক্সিলারেট মানে তুমি মুভ করতে পারছো, মানে যেটা ইনিশিয়াল স্টেজে যেটা তোমাকে বুঝতে যে সময়টা লাগলো, অ্যাক্সিলারেশন স্টেজে সেটাকে কি সেই বোঝার সময়টা লাগছে না, তুমি তার সাথে আগে থেকে পরিচয় হয়ে গেল। এইবার তোমার যে শিখনের যে ধাপটা, সেটা তোমার কি হবে, র্যাপিডলি মুভমেন্ট করবে। মুভমেন্ট মানে র্যাপিডলি সেটাকে বাড়বে, এবং তোমার শেখার যে ধাপ সেটা যে রেটে তোমার ইনিশিয়াল স্টেজে ছিল তার থেকে অনেকটা বাড়বে। সেই জন্য বলছে র্যাপিড মুভমেন্ট ডিউ টু আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্র্যাকটিস। আমরা ইনিশিয়াল স্টেজে কি করেছি, সেটাকে আমরা বুঝেছি, বুঝে সেটাকে প্র্যাকটিস করেছি। অ্যাক্সিলারেশন পেজটাকে সেটাকে আমরা প্র্যাকটিস করার ফলে আমাদের তার ইমপ্রুভমেন্ট হলো। যেমন এ প্লেয়ার ইমপ্রুভিং ইন চেস আফটার, এখানে কি বলেছে, তাহলে কি এ প্লেয়ার ইমপ্রুভিং ইন চেস আফটার কোচিং, সে একটা কোচিং নেওয়ার পর কোচ তাকে বলছে এইভাবে চেস খেলতে হয়। তাহলে ইনিশিয়াল স্টেজে সেই সেই ধারণাগুলো সে নিল, নেওয়ার পর সেটাকে প্র্যাকটিস করলে, অ্যাক্সিলারেশন স্টেজে কি করছে, যখন প্র্যাকটিস করছে সেটা শিখে গেল, শিখে নেওয়ার পরে সেই স্টেজে কি হবে, দ্রুত সেই চেস সে খেলতে পারছে। এটাকে বলছি আমরা অ্যাক্সিলারেশন স্ট্রেস, যেখানে শিখন কাঠটা এই যে দ্রুত উপরের দিকে উঠছে, এটাকে অ্যাক্সিলারেশন ফেজ বলবো। এরপর আসছে আমাদের প্লে টু স্টেজ। প্লে টু মানে যে টেম্পোরারি স্টেশন, প্লে টু মানে টেম্পোরারি স্টেশন। এখানে কি বলেছে, নো নোটিসেবল প্রোগ্রেস। এখানে এই যে শিখন যে কার্ভ, সেখানে কোনো প্রকার প্রোগ্রেস আমরা দেখতে পাবো না, দেখবো শিখনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জন্য বলছে নো নোটিসেবল প্রোগ্রেস, মানে শিখনের কোনো এখানে উন্নতি এখানে লক্ষ্য করা যায় না, এবং স্কিল লেভেল রিমেন কনস্ট্যান্ট, মানে ট্রেনটা যেমন দাঁড়িয়ে আছে। তোমরা প্লে টু মানে সিম্পল মনে রাখবে, কোনো একটা ট্রেন তার কোনো কারণে সিগন্যালের অভাবে সে দাঁড়িয়ে আছে, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, ঠিক প্লে টু হচ্ছে তাই। এই অবস্থায় কি হচ্ছে, শিখনের কোনো প্রকার উন্নতি হচ্ছে না। এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, এই স্প্রিন্টার নট ইমপ্রুভিং ট্রেনিং ডেসপাইট ইন ট্রেনিং, মানে একজন ধরো স্প্রিন্টার ট্রেনিং এর ফলে দেখা যাচ্ছে তার স্প্রিন্টিং এবিলিটি কোনোভাবেই ডেভেলপ হচ্ছে না। এটা প্লে টু, সেই স্টেজকে আমরা কি বলবো, প্লে টু স্টেজ, যেখানে কোনো প্রকার লার্নিং এর ইমপ্রুভমেন্ট হবে না, একটা জায়গায় কনস্ট্যান্ট যখন দাঁড়িয়ে থাকবে এই লার্নিং এর রেখাটা, তখন তাকে আমরা প্লে টু স্টেজ বলবো। এরপরে আছে হচ্ছে ডিক্লাইন স্টেজ। ডিক্লাইন স্টেজ মানে পতন, হঠাৎ করে কি হচ্ছে, লার্নিং কার্ভটা এরকম ভাবে ইমপ্রুভ হচ্ছিল, তারপরে দেখা গেলো লার্নিং কার্ভটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে, মানে কি ডিক্লাইন করছে, নিচের দিকে নেমে যাচ্ছে। তখন তাকে আমরা বলবো কি, কেন হচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে, যে পারফরমেন্স ডিক্লাইন ডিউ টু ফ্যাটিক, অনেক সময় ক্লান্তি বা একঘেয়েমির কারণে হতে পারে, হ্যাঁ, বোরিংনেস এর ফলে হতে পারে, ওভার ট্রেনিং এর ফলে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, ডিক্লাইন ফেজ হতে পারে। এই যে যেমন ধরো একটা উদাহরণ তোমাদের দিয়েছি, অতিরিক্ত অনুশীলনের ফলে জিমনাস্টটা ভালো পারফর্ম করতে পারছে না। তার মানে কি, হেভি ট্রেনিং হয়েছে, ওভার ট্রেনিং হয়েছে, ওভার ট্রেনিং হলে কি হয়, পারফরমেন্স অবশ্যই কমে যাবে। ওভারলোড হলে পারফরমেন্স ইমপ্রুভ, কিন্তু ওভারলোডটা যখন ওভার ট্রেনিং এ পরিণত হবে তখন পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে সিম্পল, লার্নিং কার্ভের কটা ফেজ, চারটে ফেজ। কি কি, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন স্টেজ, একটা হচ্ছে প্লে টু স্টেজ, একটা হচ্ছে ডিক্লিয়ান স্টেজ। ক্লিয়ার, মাথা থাকবে। এইবার যদি আসি আমরা যে টাইপস অফ লার্নিং কার্ভ, স্যার আপনি তো বললেন লার্নিং কার্ভ হচ্ছে আমাদের যে শিখন, যে তার যে ধারাবাহিক পারফরমেন্স, সেটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করবো তাকে লার্নিং কার্ভ বলবো। তাহলে স্যার টাইপস আবার কিভাবে আসছে, টাইপস হচ্ছে এই যে যে গ্রাফ, তার যে পরিবর্তন, শিখনটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, শিখনটা কখন বাড়ছে বা কমছে, তার উপর ভিত্তি করে এই যে তার উপর ভিত্তি করে কতগুলো, মূলত তিনটে লার্নিং কার্ভের বা আমরা চারটে লার্নিং কার্ভের আমরা প্রকারভেদ দেখবো। ফার্স্ট যদি দেখি আমরা পজিটিভ অ্যাক্সিলারেটেড কার্ভ, যাকে ধনাত্মক বক্ররেখা বলবো। পজিটিভ মানে কি, প্লাস, প্লাস মানে কি ইমপ্রুভ হচ্ছে, পজিটিভ মানে কি ইমপ্রুভ হচ্ছে, পজিটিভ অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট মানে কি ডেভেলপমেন্ট, উন্নতি,
তাহলে পজিটিভ অ্যাক্সিলারেট কার্ভ বা পজিটিভ লার্নিং কার্ভ যাকে বলবো, সেখানে কি করবো, মূলত লার্নিং এর এই যে গ্রাফ, সেখানে দেখবো গ্রাফটা ধীরে 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 উন্নতি হচ্ছে। তাহলে এবার কি বলছে এখানে দেখো, ইন দিস টাইপ অফ লার্নিং স্টার্ট স্লোলি, প্রথম দিকে একদম বিগিনিং অবস্থা কি হবে, স্লোলি ধীরে 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 উন্নতি হবে ইন দ্য বিগিনিং, বাট গ্র্যাজুয়ালি দ্য রেট অফ ইমপ্রুভমেন্ট ইনক্রিজ, যত সময় যাবে ধীরে 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 তা উন্নতির হার বৃদ্ধি পাবে। তাহলে প্রথম দিকে ধীর গতিতে হচ্ছে, পরে দ্রুত উন্নতি হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো, পজিটিভ অ্যাক্সিলারেটেড কার্ভ। এখন এই কার্ভকে আবার কনকেভ কার্ভ, কনকেভ আপওয়ার্ড কার্ভ নামে পরিচিত। সময় আসতে পারে কনকেভ কার্ভ কি, কনকেভ কার্ভ কথার অর্থ হচ্ছে প্রথমে হচ্ছে ধীর গতি, পরে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া রেখাটিকে আমরা কনকেভ কার্ভ বলবো। এর কতগুলো বৈশিষ্ট্য আছে কি, শুরুতে ধীরে ধীরে সেকন্ড হয়, পরে দ্রুত উন্নতি হবে, এবং বক্ররেখা উপরের দিকে বাঁকানো থাকে, প্রথমে বোঝাপড়ার সময় লাগে, আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে আমাদের ডেভেলপমেন্ট বৃদ্ধি পায়। এক্সাম্পল কি, লার্নিং এ সুইমিং আর জিমন্যাস্টিক স্কিল, যে কোনো প্রকার স্কিল আমরা যখন শিখি, কোনো জটিল স্কিল প্রথমে আমাদের বুঝতে একটু সময় লাগে, সেটা যখন বুঝবো তারপরে ধীরে 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 সেটাকে ডেভেলপ হবে, তখন তাকে আমরা বলবো কি, পজিটিভ অ্যাক্সিলারেটেড লার্নিং কার্ভ বা পজিটিভ লার্নিং কার্ভ। এখন এই যে ছবিটা দেখো, সিম্পল এই যে ছবিটা দেখো, লার্নিং কার্ভ দিয়েছে একদম বিগিনিং স্টেজ, এখানে বিগিনিং স্টেজ দেখো, এখান থেকে যে লার্নিং কার্ভ, তারপর দেখো এই কার্ভটা অনেকটা সোজা খাড়া মতো হয়ে গেছে, এখানে দ্রুত সেই শিখনটাকে আমরা পৌঁছাচ্ছি এবং তার মাস্টারি লেভেলে পৌঁছাচ্ছি। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে এই পর্যন্ত কার্ভটাকে আমরা বলছি কি, পজিটিভ লার্নিং কার্ভ। এদিকে কিন্তু আমরা যাচ্ছি না, এদিকে আমরা যাচ্ছি না, এই পর্যন্ত লার্নিং কার্ভ আমরা বলছি কি, পজিটিভ লার্নিং কার্ভ। ঠিক এখানে দেখো এই যে বিগিনিং, স্লো বিগিনিং, ধীরে ধীরে দেখো স্লো উন্নতি হচ্ছে, সেখান থেকে কি একদম স্টেপ প্রোগ্রেস দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এখানে প্লেটু স্টেজে চলে গেছে, ঠিক এই পর্যন্ত স্টেজকে আমরা বলবো পজিটিভ লার্নিং কার্ভ। কি কারণ, কি কি কারণের জন্য এরকম হয়, একটা কমপ্লেক্স স্কিল, কেন জটিল কোনো বিষয় যখন আমরা শিখবো, সেই বিষয়টা আমাদের ইনিশিয়াল স্টেজ, একদম বিগিনিং স্টেজ, সেটাকে বুঝতে, সেটার সাথে পরিচয় হতে আমাদের সময় লাগবে। সেই জন্য বলছে কমপ্লেক্স স্কিলের ক্ষেত্রে মূলত এই পজিটিভ লার্নিং হয়ে থাকে। ল্যাক অফ পিওর এক্সপিরিয়েন্স, পূর্ব কোনো অভিজ্ঞতা নেই বলেই আমাদের শুরুতে একটু সময় লেগে যাচ্ছে, তাহলে পূর্ব অভিজ্ঞতার অভাব আছে। ফিয়ার অর হেজিটেশন, মানে একটা ভয় বা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থেকে যায় নতুন জিনিস। আর কগনিটিভ অ্যাডজাস্টমেন্ট ফেজ, এটা হচ্ছে কি, কগনিটিভ অ্যাডজাস্টমেন্ট কেন, মানসিক প্রস্তুতি, কারণ একদম আমি সেটা তো ইনিশিয়াল স্টেজে সেটা তো বুঝবো, মানে সেটা আমার কি দিয়ে বুঝবো, আমার কগনিটিভ দিয়ে বুঝবো, আমার যা যা চিন্তা শক্তি ক্ষমতা, যা তার উপর ডিপেন্ড করে আমি সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। এক্সাম্পল কি কি আছে, সুইমিং, জিমন্যাস্টিক বা যে কোনো প্রকার হাই জাম্প, লার্নিং ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এক্সেট্রা। এই হলো আমাদের পজিটিভ লার্নিং কার্ভ। এরপর যদি আমরা আসি নেগেটিভ অ্যাক্সিলারেটেড লার্নিং কার্ভ বা ঋণাত্মক লার্নিং কার্ভ বলতে আমরা কি বুঝি, বা নেগেটিভ লার্নিং কার্ভ বলতে আমরা কি বুঝি। এই লার্নিং কার্ভ হচ্ছে একদম, ইন দিস টাইপ অফ লার্নিং কার্ভ ইজ ভেরি র্যাপিড এট দ্য বিগিনিং, ভেরি র্যাপিড মানে খুব দ্রুত বিগিনিং স্টেজে কিন্তু ডেভেলপমেন্ট হবে। আগের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে কি, একদম বিগিনিং স্টেজে খুব ধীর গতিতে উঠছিল, এক্ষেত্রে নেগেটিভ লার্নিং কার্ভ কি, বিগিনিং স্টেজে খুব দ্রুত ডেভেলপমেন্ট হবে, এবং বাট আফটার লেটার ইমপ্রুভমেন্ট স্লো ডাউন হয়ে যাবে। কিন্তু তারপরে বিগিনিং স্টেজের পরেই কিছুদিন পরে দেখা যাচ্ছে লার্নিং এর ইমপ্রুভমেন্ট কিন্তু স্লো ডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই কার্ভকে বলা হয় কনকেভ ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড হচ্ছে, প্রথম দিকে দ্রুত ডেভেলপমেন্ট হলো, প্রথম দিকে এরকম দ্রুত ডেভেলপমেন্ট হলো, তারপরে দেখা যায় ধীরে 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 ডেভেলপমেন্ট, মানে কি, যে অ্যাক্সিলারেশন নিয়ে বিগিনিং স্টেজে শুরু করেছিল, সেই অ্যাক্সিলারেশনটা কিন্তু একটা সময় পর সেটার, তার যে উন্নতির হার সেটা কমে যায়, সেই জন্য একে বলছি নেগেটিভ অ্যাক্সিলারেটেড কার্ভ। এটা কি হয়, র্যাপিড ইমপ্রুভমেন্ট এট দ্য বিগিনিং, একদম শুরুতে খুব দ্রুত উন্নতি হয়, লেটার প্রোগ্রেস বিকাম স্লো, পরে কি হয়, অগ্রগতির হার অনেকটাই কমে যায়, ধীরে ধীরে হয়, এবং কার্ভ ইজ কনকেভ ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে কি, কনকেভ ডাউনওয়ার্ড, কার্ভটা নিচের দিকে ধীরে 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 বাঁকানো থাকে। এবং মাস্ট কমন টাইপ ইন মোটর লার্নিং, মোটর লার্নিং এর ক্ষেত্রে এটা মোস্টলি এই ধরনের লার্নিং কার্ভ আমরা দেখতে পাই, এবং ইজি স্কিল এট আর্লি স্টেজ, এবং সহজে দক্ষতার মাধ্যমে সেটাকে দেখা যায়। এক্সাম্পল কি, লার্নিং রাইড এ বাইসাইকেল, আবার সাইকেল চালানো শেখা, যেমন আমরা যখন সাইকেল চালানো শিখি, একদম কি হয়, অনেক সময় বিগিনিং স্টেজে আমাদের খুব দ্রুত তখন কোনো সময় আমরা শিখিনি, কিন্তু একটা সময় পর তার ডিফিকাল্টিস যখন বাড়বে, তখন আমরা সেটাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে সম্মুখীন হয়, তখন আমরা তাকে বলবো এই নেগেটিভ লার্নিং কার্ভ। এখন ছবিটা কোথায়, আচ্ছা ছবিটা এখানে আমি নেই, ছবিটা কোনো কারণে, তাহলে একটা লার্নিং কার্ভ কি বলেছিলাম, খুব দ্রুত এখানে প্রথমে বাড়লো বিগিনিং স্টেজে, তারপর একটা সময় পর বাড়ছে, বাড়ার পর ধীরে 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 আর সেইভাবে তার প্রোগ্রেস হচ্ছে না, তখন কি হবে, কার্ভটা ধীরে ধীরে তার ডাউনওয়ার্ড হবে, মুভমেন্ট করবে নিচের দিকে, তখন আমরা তাকে বলবো নেগেটিভ লার্নিং কার্ভ। কি কারণে হতে পারে, সিম্পল স্কিলের ক্ষেত্রে, সহজ কোনো স্কিল আমরা যখন শুরু করি দেখা যায় সব স্কিল খুব দ্রুত আমরা শিখে নিই,
কিন্তু সহজ স্কিল যখন আমরা দ্রুত সহজ স্কিল যখন আমরা দ্রুত শিখছি, আস্তে আস্তে যখন জটিল স্কিল আসে, তখন সেই শেখাটা আমাদের প্রকার যে পূর্ব বিগিনিং স্টেজে যে স্পিড নিয়ে আমাদের লার্নিংটাকে বাড়ছিল, সেখান থেকে ধীরে ধীরে কম থাকে। আর কি থাকে? পিওর অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের পূর্ব অভিজ্ঞতা, হাই মোটিভেশন, ইজি আন্ডারস্ট্যান্ডিং, সহজে বোঝা যায়, সেই কারণে হতে পারে। এক্সাম্পল কি? সাইক্লিং, বেসিক রানিং টেকনিক, টাইপিং, সিম্পলিং, বল পাসিং, এক্সেট্রা। এছাড়াও আরেকটা যে লার্নিং কার্ভ আছে, যেটা হচ্ছে এস শেপ কার্ভ, যা বা এস, যে এস কার্ভ অনেকটা এস এর মতো দেখতে। কেমন দেখতে আমি তোমাদেরকে দেখে তারপরে তোমাকে বলছি। এই যে যে কার্ভটা দেখো, এই কার্ভটা কি? অনেকটা এস শেপ লার্নিং কার্ভ। এবার এস শেপ লার্নিং কার্ভ বলতে আমরা কি বুঝি সেটাকে জানতে হবে। এস শেপ কার্ভ হচ্ছে তিনটে ফেজ আছে। একটা হচ্ছে স্লো প্রোগ্রেস এট দ্য বিগিনিং। এস শেপ কার্ভের মধ্যে আবার তিন ধরনের কার্ভ হয়। প্রথমে কি করছে? একটা স্লো প্রোগ্রেস, বিগিনিং এর ক্ষেত্রে শুরুতে খুব ধীরে 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 উন্নতি হবে, এবং র‍্যাপিড মুভমেন্ট ইন দ্য মিডল, যখন মিডল পজিশনে চলে যাবে, এই এস শেপে যখন মিডল পজিশনে চলে যাবে, র‍্যাপিডলি কি হবে? ইমপ্রুভমেন্ট হবে। আবার স্লো প্রোগ্রেস এগেইন এট দ্য ফাইনাল স্টেজ, আবার যখন ফাইনাল স্টেজ মাস্টার স্টেজে পৌঁছে যাবে, সেখানে একটা স্লো স্টেজ হয়। এই জন্য একটা একে এস আকৃতির দেখতে হয়। এই মূলত এই তিনটে কারণের জন্য, এই জন্য একে বলবো আমরা এস শেপ কার্ভ। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে একদম দুটোই কম্বিনেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাক্সেলারেশন, দুটোই এই কার্ভের মধ্যে দেখতে পাওয়া যায়। পজিটিভ অ্যাক্সেলারেশন দেখতে পাবো, নেগেটিভ অ্যাক্সেলারেশনও দেখতে পাবো। আর কি করছে? সিন ইন কমপ্লেক্স মোটর স্কিল, যে কোনো জটিল বিষয় যখন আমরা দক্ষতা আমরা শিখবো, সেক্ষেত্রে এসএফ কার্ভ আমরা লক্ষ্য করা যায়। লার্নিং ইনভলভ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মাস্টারি ফেজ, এগুলো মূলত কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আমরা মাস্টারি লেভেলে পৌঁছাই, তখন তো আমাদের শিখনটা আস্তে 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 একটুখানি তার রেট অফ প্রোগ্রেস কিছুটা কমতে থাকে। এক্সাম্পল কি? ধরো ফুটবল ড্রিবলিং মাস্টারি, বাস্কেটবল শুটিং টেকনিক, অ্যাডভান্স যোগা পশ্চাৎ, লং স্পোর্টস ট্রেনিং, এক্সেট্রা। এই দেখো স্টেপ কার্ভ কেমন পর্যায়ে হতে পারে। একদম ফার্স্ট, একদম বিগিনিং স্টেজ, সেখান থেকে কি করছে? একদম সুইট স্পোর্টস একদম দ্রুত সেখান থেকে ডেভেলপ হচ্ছে। মাস্টারি যখন লেভেলে পৌঁছাচ্ছে, তখন তার রেট অফ প্রোগ্রেস এখানে যে রেট ছিল, সেই রেট থেকে কমে গেছে। এই ফেজটাকে কি? এটা মাস্টারি ফেজ। এই জন্য অনেকটা এস শেপ আকৃতির দেখা দেখা যায়। তাহলে এখানে দেখো একটা হচ্ছে দুটো স্টেজ, একটা পজিটিভ লার্নিং কার্ভ, একটা নেগেটিভ লার্নিং কার্ভ, দুটোই কিন্তু এর মধ্যে বিরাজমান। কেন? এই যে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কি পজিটিভ? এই যে তারপরে যে ধীরে ধীরে কমতে যাচ্ছে, এটা নেগেটিভ। আর একটা যেটা কার্ভ আছে, যেটাকে কার্ভের মধ্যে আমরা লক্ষ্য করতে পাই, সেটাকে আমরা যেটাকে প্লেটু বলি। সেই জন্য আমি লিখেছি দেখো, কার্ভ উইথ প্লেটু। প্লেটু মানে কি? ওই যে স্টেশনে স্থির অবস্থায় ট্রেনটা দাঁড়িয়ে আছে, যে আমরা যখন কোনো কিছু শিখবো ডিউরিং আমাদের লার্নিং পিরিয়ডে, দেখা যাচ্ছে যে কিছু সময় পর সামটাইমস কি হয়? ইমপ্রুভমেন্ট আমাদের নো ইমপ্রুভমেন্ট ফাউন্ড। সামটাইম কি হচ্ছে? ইমপ্রুভমেন্ট স্টপ হয়ে যাচ্ছে, সেটা টেম্পোরারি স্টপ হচ্ছে। এই যে টেম্পোরারি স্টপ হয়ে যাচ্ছে, এই যে সমতল যে অংশটা, এই যে কার্ভের যে একটা স্থির অবস্থা, সেই অবস্থাটাকে ধরো এখানে যাচ্ছে এরকম। এই যে কার্ভের যে একদম স্থির অবস্থা, যেখানে লার্নিং এর কোনো প্রকার ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না, এই অবস্থা, এই ফ্ল্যাট সারফেসকেই আমরা বলবো কি? প্লেটু। কি কারণে হতে পারে? এখানে বলছে স্লো ফ্ল্যাট পিরিয়ড ডিউরিং লার্নিং। স্লো ফ্ল্যাট পিরিয়ড, এখন দেখো ফ্ল্যাট পিরিয়ড বলছে, সমতল একটা পিরিয়ড সময়, এটাকে দেখা যায়। টেম্পোরারি স্টপ ইন প্রোগ্রেস, ইয়েস। এইটা এই যে টেম্পোরারি, এখানে যেহেতু সমতল লেখা আছে, মানে কি? কোনো প্রকার ইমপ্রুভমেন্ট, সেই জন্য বলছে কি টেম্পোরারি স্টপ হয়ে যাচ্ছে, তোমার যে ডেভেলপমেন্ট লার্নিং করবে সেটা স্টপ হয়ে যাচ্ছে। আফটার প্লেটু ইমপ্রুভমেন্ট রিজুম, যখন এই প্লেটুটাকে আমরা এখানে কি কারণে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, সিগন্যাল পেলে ট্রেনটা আবার মুভ করবে, তাহলে এই বাধাটা যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে কি হবে? আমাদের আবার লার্নিং এর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য পাবো। এই হচ্ছে মূলত চার প্রকারের যে লার্নিং কার্ভ, সেগুলো। এখন এই যে চার প্রকার লার্নিং কার্ভ, সেটা যদি আমরা ছোট্ট একটা ছকের মাধ্যমে তোমাদের এক্সাম পারপাস যদি আমরা দেখি, তাহলে দেখো, এক হচ্ছে কি পজিটিভ লার্নিং কার্ভ, সেটা কি করছে? শুরুতে ধীর গতি, পরে দ্রুত উন্নতি। নেগেটিভ অ্যাক্সিলারেশন কার্ভ কি বলছে? শুরুতে দ্রুত, পরে ধীর গতি। এস শেপ কার্ভ বলছে ধীর, দ্রুত এবং স্থিতিশীল অগ্রগতি। প্লেটু কার্ভ কি বলছে? কিছু উন্নতির পর অগ্রগতি বন্ধ হয়ে যাওয়া। এগুলো হচ্ছে আমাদের লার্নিং কার্ভের প্রকারভেদ, যে এখানে তোমাদেরকে দেওয়া আছে। এই যে প্লেটু স্টেজ, দেখো প্লেটু স্টেজ, স্টেজকে আমরা বলেছি। এরপর আসি, এই যে লার্নিং কার্ভ বা এই যে বিভিন্ন ধরনের আমরা কার্ভ দেখলাম, বা লার্নিং এর যে আমরা ধারাবাহিক যে পারফরমেন্স, সেটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করছি, এর পেছনে কি কোনো প্রকার ফ্যাক্টর, কোনো প্রকার যে কি বলবো উপাদান, যেগুলো কি সরাসরি লার্নিং কার্ভে প্রভাব বিস্তার করতে পারে?
তাহলে এই ফ্যাক্টর গুলো মূলত এখানে লার্নিং এর কি আমরা প্রেজেন্টেশন করছি আমাদের ধারাবাহিক পারফরমেন্স। তাহলে এই ধারাবাহিক পারফরমেন্স গেলে আমাদের লার্নিং আমরা যে শিখনটা শিখছি, তাহলে সেক্ষেত্রে যে ফ্যাক্টর গুলো ছিল মোর হলে সেই ফ্যাক্টর গুলোকেই আমাদের এখানে প্রভাব বিস্তার করবে। সেগুলো কি কি? এক দেখো, নেচার অফ স্কিল, সিম্পল না কমপ্লেক্স, তার উপরে আমাদের শিখনের অগ্রগতি নির্ভর করবে। মোটিভেশন লেভেল, আমার আদৌ সেই জিনিসটা শেখার কোনো ইচ্ছা বা চাহিদা বা আগ্রহ আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ইন্টেলিজেন্স, আমার বুদ্ধিমত্তা কেমন, কোনো কমপ্লেক্স স্কিল শিখছি আমি সঠিকভাবে সেটাকে বুঝতে পারবো তো, আন্ডারস্ট্যান্ডিং। আগের দিন যে তোমাদের লার্নিং এর থিওরি বলেছিলাম, কগনিটিভ থিওরি, সবকিছু আমরা অনুশীলনের মাধ্যমে কিন্তু শেখা যায় না। কিছু কিছু জিনিস কি হয়, আমাদের কগনিটিভ, আমাদের চিন্তার শক্তি দিয়ে কিন্তু সেটাকে আমরা কোনো প্রবলেমকে সলভ করি। তাহলে আমাদের ইন্টেলিজেন্স লেভেলটা কেমন তার উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছু শেখা। প্র্যাকটিস শিডিউল, আমাদের প্র্যাকটিস কেমন করছি তার উপর ডিপেন্ড করছে। ফিডব্যাক, আদৌ কি আমি শেখার সময় কোনো প্রকার ফিডব্যাক নিচ্ছি, যদি ফিডব্যাক না দিই তাহলে আমরা কি নেগেটিভ সবকিছু শিখবো। তো ফিডব্যাক কি করে, আমাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করে। ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন, আমাদের শারীরিক এবং মানসিকভাবে কি আমরা উপযুক্ত সেই শিখনটা শেখার পদ্ধতির ক্ষেত্রে। মেথড অফ টিচিং, আমরা কি প্রকার মেথড অফ টিচিং আমরা অ্যাপ্লাই করছি তার উপর ডিপেন্ড করছে কিন্তু শিক্ষার্থীদের লার্নিং। এমন এক প্রকার মেথড ইউজ করতে হবে যে মেথডটা সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। এখন ধরো তোমাকে একটা যখন তুমি কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নেবে যেখানে তোমাকে ডেমনস্ট্রেশন করে সেই জিনিসটাকে বোঝানোর কথা, তুমি যদি সেটা ডেমনস্ট্রেশন না করে সেটাকে যদি তুমি লেকচার মেথড করো, সেক্ষেত্রে কি শিখনটা কি সবকিছু সবসময় সহজসাধ্য হবে? কিছু যারা অ্যাডভান্স লেভেল, যাদের ইন্টেলিজেন্স বেশি, তারা সেই জিনিসটা, বা যাদের পাস্ট এক্সপিরিয়েন্স বেশি, তারা সেই জিনিসটাকে বুঝতে পারবে। কিন্তু ইন জেনারেল যারা ওই পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, যাদের ইন্টেলিজেন্স লেভেলটা কম, তারা কি সেই লেকচার মেথডে সেটা শুনে কি সেই কাজটা করতে পারবে? তাহলে টিচিং মেথড কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর এই ধরনের লার্নিং কার্ভ বা প্লেটুর ক্ষেত্রে, যদি প্লেটু পড়ানোর সময় আমরা বলবো। এখন এর শিক্ষাগত গুরুত্ব কি লার্নিং কার্ভের, কেন আমরা লার্নিং কার্ভ আমাদের এই এডুকেশনাল ক্ষেত্রে প্রয়োজনীয়তা আমরা পড়বো। এক, হেল্পস ইন প্ল্যানিং প্র্যাকটিস সেশন, ইয়েস, আমাদের অনুশীলন, যে কোনো প্রকার অনুশীলন পরিকল্পনা করতে আমাদেরকে সাহায্য করবে। আইডেন্টিফাই দ্য প্লে টু স্টেজ, দেখবো যে লার্নিং কি থমকে গেল, ট্রেনটা কি দাঁড়িয়ে আছে কিনা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্লেটুকে যদি আমরা চিহ্নিত না করতে পারি, প্লেটু কি একটা ডিস্টারবেন্স, তোমার শিকড়ের ধারাবাহিকতা একটা বাধা প্রদান করছে, তাহলে সেই জায়গাটাকে আমাদের আইডেন্টিফাই করতে গেলে তাহলে আমাদের লার্নিং কার প্রয়োজন। আর কি করছে, হেল্পস ইন মডিফাইং ট্রেনিং শিডিউল, ইয়েস, আমাদের যদি এই ট্রেনিং শিডিউলের কোনো প্রকার পরিবর্তন দেখা যাচ্ছে, আমরা একটা ট্রেনিং দিচ্ছি যেটা শিক্ষার্থীদের মধ্যে দিনের পর ট্রেনিং দিচ্ছি, লার্নিং কার্ভে যখন তাদের পারফরমেন্সকে আমরা রিপ্রেজেন্টেশন করছি, তখন দেখা যাচ্ছে তার ট্রেনিং এর পারফরমেন্সে কোনো প্রকার তার ফিটনেস এর ডেভেলপমেন্ট হচ্ছে না। তো ইমিডিয়েট কি করতে হবে, আমাদের যে ট্রেনিং প্ল্যান আছে সেই ট্রেনিং প্ল্যানকে বা ট্রেনিং মেথডকে আমাদের মডিফাই করতে হবে। তাহলে সেগুলো করার জন্য আমাদের লার্নিং কার্ভ ভীষণভাবে জরুরি। আর কি করছে, পেডিক রেট অফ মুভমেন্ট, ইয়েস, আমাদের উন্নতির হার কেমন হচ্ছে সেগুলোকে আমাদেরকে অনুমান করা যায়। আর কি করছে, গাইড মোটিভেশন স্ট্র্যাটেজি, অনুপ্রেরণা ধরে রাখার জন্য ভীষণভাবে এই লার্নিং কার্ভ জরুরি। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের লার্নিং কার্ভ। এখানে একটা কম্পারিজন টেবিল আমরা যদি দেখি, যে সমস্ত লার্নিং কার্ভ গুলো, যে কনকেভ যেটাকে আমরা পজিটিভ অ্যাক্সিলারেটর কার্ভ বলছি, কনভেক্স যেটাকে নেগেটিভ অ্যাক্সিলারেটেড বলছি, স্ট্রেট লাইন এস শেপ কার্ভ, প্লেটু কার্ভ। তাহলে কনকেভ যেটাকে বলছি পজিটিভ, সেটা কি অ্যাক্সিলারেশন কি হবে, পজিটিভ। আর কনভেক্স যেটা, সেটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন। আর স্ট্রেট লাইন সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে প্লেটু স্টেজে দেখা যায় এস শেপ কাজ কি, এগুলো সবগুলো মিক্স থাকে। প্লেটু কার্ভ কি, নো অ্যাক্সিলারেশন, কারণ এটা ফ্ল্যাট ফেস থাকে। তার ইনিশিয়াল স্টেজ দেখো, লেটার স্টেজ এবং কমন ইন কোন কোন ক্ষেত্রে এই ধরনের কার্ভ গুলো দেখা যায়, সেগুলো এখানে দিয়েছে। মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে তোমাদের এমসিকিউ এখান থেকে, সেগুলো তোমার উত্তর দেবে। এই হলো তোমাদের লার্নিং কার্ভ নিয়ে বিস্তারিত ক্লাস। এখন এখান থেকে যদি তোমাদের কোনো প্রকার কোয়ারিজ না থাকে, তাহলে আমরা পরবর্তী যে আমাদের প্লে টু ইন লার্নিং কার্ভ সেটাতে আমরা যাব। বলো বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার এই পেজটার পরে যে পেজটা আপনি পড়াচ্ছিলেন আচ্ছা একটু বলো, হ্যাঁ, নিচে। এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে 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 হুম। হ্যাঁ স্যার, এখানটাতে আপনি যে স্টার্টিং এল লাইন আর এই প্লে টু কভার, এই দুটো, হ্যাঁ 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 স্যার, এখানে এই হচ্ছে দুটো আপনি বললেন স্ট্রেট যে লাইন, হচ্ছে স্ট্রেট লাইন কোথায় ফাউন্ড করা যায়, স্ট্রেট লাইন তো একমাত্র প্লেটু যখন কার্ভ হবে, সেই প্লেটু, ধরো একটা কার্ভ এটা, এই কার্ভটা যখন এরকম প্লেটু স্টেজ করবে, এই স্টেজটাকেই তো আমরা প্লেটু বলবো, এই স্টেজটাকে প্লেটু বলবো। হ্যাঁ স্যার, তাহলে এই স্টার্টিং, কার্ভটাকে আমরা হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক এই জায়গাটাকে আমরা কি বলবো, স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, স্ট্রেট লাইন মানে তোমাদের যে লার্নিং এর কোন সেখানে লার্নিং কি অবস্থায় হবে, লার্নিং এর সেখানে উন্নতি হবে না লার্নিং ধীরে ধীরে কমতে থাকবে, লার্নিং সেখানে স্থির অবস্থায় থাকবে।
অস্থায়ীভাবে আসতে পারে। তাহলে স্যার বলছে যে প্লে টু আর মানে স্টার্ট লাইন যেটা আপনি বলছেন, ওই তো দুটো তো একই হচ্ছে, তাহলে দুটো না না, আলাদা বলি করে বলি না করে আমি একই বলতে পারবো না? বলছি প্লে টু এই গোটাটাকে তোমাকে বলছে শিকড়টাকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, উন্নতি হয়ে যাওয়ার পর যখন শিকড়টা একটা জায়গায় স্থির হয়ে যাচ্ছে, এই গোটা প্রক্রিয়াটা হচ্ছে প্লে টু। ক্লিয়ার? আচ্ছা স্যার। স্ট্রেট লাইন কোনটা? এই প্লে টু কার্ভের মধ্যে যেখানে শুধুমাত্র একটা শিখনের রেখাটা একটা নির্দিষ্ট সরল রেখাকে মেনটেন করেছে, সেই জায়গাটাকে আমরা আচ্ছা। শুধু বলবো স্ট্রেট লাইন। মানে একটা প্লেটু লার্নিং কার্ভ তো শুরুতেই তো লার্নিং এরকম প্লেটু ফ্ল্যাট সারফেস হবে না। প্রথমে লার্নিং এর একটা শিখন ধীরে ধীরে উন্নতি হচ্ছে, উন্নতি হওয়ার পরে দেখা যাচ্ছে একটা সময়ের পরে আর কোনো প্রকার উন্নতি হচ্ছে না। তাহলে এই গোটা প্রসেসটা হচ্ছে তোমার প্লেটু কার্ভ। এই প্লেটু কার্ভে মূলত কি হয়, স্ট্রেট লাইন ফলো করা যায়। আচ্ছা, ক্লিয়ার ঠিক আছে? আছে। হ্যাঁ স্যার। ওকে, বাকিদের তার কোনো কোয়ারিজ? আর থাকলে নিজেরটা নেই বলো, আছে কি? ঠিক আছে। না স্যার, ঠিক আছে। ওকে, আমরা যাই স্যার। হ্যাঁ বলো বলো। বেশ, আমরা এরপরে আমাদের আরেকটা যেটা টপিক, যেটা আমরা কিছুটা এই লার্নিং কার্ভের মধ্যে পেলাম, বাকিটা আমরা এখানে আরেকটু ডিটেলসে জানবো। প্লে টু ইন লার্নিং কার্ভ, এই যে শিখনের যে স্থির অবস্থা, সেই স্থির অবস্থাটা সঠিক ধারণা, তার কারণ, তার কিভাবে সেখান থেকে আমরা মুভ করতে পারবো, সেই সমস্ত কিছু আমরা এই প্লে টু সম্পর্কে বিস্তারিত জানার পরে আমরা ভালো করে সেটাকে বুঝতে পারবো। এখন প্লেটো কি? এখন প্লেটো কি সেটাকে বুঝতে গেলে তোমাদেরকে যেমন একটা ট্রেনের গল্প বললাম, যে ট্রেনটা যে স্টেশন ছাড়া কেন দাঁড়িয়ে আছে, কি কারণে দাঁড়িয়ে আছে, তাহলে ঠিক একই রকম ভাবে যে আমরা যখন কোনো কিছু শিখি, আমরা কি বা তোমরা যখন কোনো কিছু শেখো, এমন কোনো অভিজ্ঞতা নিশ্চয়ই তোমরা মাঝে মধ্যে সম্মুখীন হয়েছো, যে অনেকদিন ধরে তুমি চেষ্টা করে যাচ্ছ, অনেকদিন ধরে পড়াশোনা করে যাচ্ছ, কিন্তু তোমার মনে হচ্ছে কোনোভাবেই তোমার কাছে তোমার যে পড়াশোনাটা তুমি করছো বা তুমি যেভাবে অগ্রগতি চাইছো, তার কোনো প্রকার উন্নতি হচ্ছে না। এখন কারণ তুমি দেখছিলে যে আগে আমার খুব অগ্রগতি হচ্ছিল, এখন যেন কেমন যেন সব থেমে গেছে। এখন এই যে যে থেমে গেছে, এই যে তুমি যেটা ফিল করছো, এইটাই যদি আমরা সাইকোলজি বা মনোবিজ্ঞানের ভাষায় এই অংশটাকেই আমরা কি বলবো, প্লেটু। ক্লিয়ার? তাহলে প্লেটুটাকে কি, আমি আবারও বলছি, প্লেটু হচ্ছে এমন একটা স্টেজ যেখানে কি হচ্ছে, তোমার আগে ডেভেলপমেন্ট হচ্ছিল, কিন্তু বর্তমানে তোমার সেই অবস্থার কোনো, তোমার মনে হচ্ছে যে আমি এত পড়াশোনা করছি দিনের পর দিন, তো আগের মতো আমার কোনো প্রোগ্রেস বা আগের মতো আমার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে না, তুমি যেটা ফিল করছো, অনুমান করছো, সেই স্টেজটাকেই আমরা কি বলছি, প্লেটু বা স্থির অবস্থায়। এখন দেখো প্লেটু কি বলছে, প্লেটু ইজ এ টেম্পোরারি হল্ট। ওই যে যে ট্রেনটা স্টেশনে যে দাঁড়িয়ে আছে, সিগন্যাল নেই বা যে কারণে, তাহলে কি টেম্পোরারি তো দাঁড়িয়ে আছে, আবার তো সেটাকে যে আরো ছাড়বে। এই জন্য বলা হচ্ছে টেম্পোরারি হল্ট ইন এ লার্নিং পারফরমেন্স আর নো প্রোগ্রেস ইজ নোটিস। কোনো প্রকার ডেভেলপমেন্ট, ট্রেনটা দাঁড়িয়ে আছে মানে কি মুভ করছে না, ট্রেনটা যাত্রাপথে তা কিন্তু মানে ধীর গতিতে চলছে না, সেগুলো পুরোপুরি থেমে আছে। এই যে তোমার শেখার ক্ষেত্রেও যখন এরকম ভাবে তুমি বারবার চেষ্টা করছো কিন্তু তোমার শেখানোর মধ্যে কোনো প্রকার অগ্রগতি হচ্ছে না, সেই যে স্থির অবস্থা, সেই স্থির অবস্থাকেই আমরা কি বলবো, প্লেটু। তাহলে এটা কি টেম্পোরারি হল্ট, স্টেশনের মাঝে, স্টেশন না, স্টেশনের আগে ট্রেনটা সিগন্যালে দাঁড়িয়ে আছে, কি এটা কি সারা জীবন দাঁড়িয়ে থাকবে না? টেম্পোরারি, কারণ কোনো একটা নির্দিষ্ট কজ আছে সেই কারণে দাঁড়িয়ে আছে। সেটা কি, প্লেটু হচ্ছে একটা টেম্পোরারি স্টেজ, মাথায় রাখতে হবে। যেখানে কি বলছে, দেখো প্লেটু ইজ এ টেম্পোরারি ফ্ল্যাট স্টেজ। ফ্ল্যাট মানে কি, ওই যে সোজা যে সরল রেখা। ইন দ্য লার্নিং কার্ভ হোয়াটস নো ভিজুয়াল মুভমেন্ট, যেখানে কোনো প্রকার আমরা দৃশ্য কিন্তু ভিজুয়াল মুভমেন্ট মানে যেটা আমরা চোখে দেখি কোনো প্রকার উন্নতি ঘটে না, সেই অবস্থানটাকেই আমরা বলবো প্লেটু। এখন এর কতগুলো বৈশিষ্ট্য কি কি, এই সংজ্ঞার মধ্যেই আমরা, ডেফিনেশনের মধ্যেই, মিনিং এর মধ্যেই আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলে দিলাম। কি বললাম দেখো, টেম্পোরারি স্টপেজ। টেম্পোরারি মানে একটা, তার সাময়িকভাবে সে দাঁড়িয়ে আছে, সাময়িকভাবে তার পারফরমেন্স বন্ধ হয়ে আছে। কি বলছে, অকার্স আফটার এ পিরিয়ড অফ প্রোগ্রেস। এই দেখো অকার্স, এটা কখন ঘটবে, যখন কিছুটা তোমার উন্নতি ঘটে গেছে, তারপরে গিয়ে কিন্তু এটাকে ঘটবে, কখনোই কিন্তু শুরুতেই এটা ঘটবে না। এটা কিছুটা তোমার ডেভেলপমেন্ট হয়ে গেছে, তারপরে গিয়ে কিন্তু তোমার প্লেটু স্টেজ ফাউন্ড করা যাবে। আর কি বলছে, নট পার্মানেন্ট, এটাকে ভালো করে মাথায় রাখতে হবে। প্লেটু মানে কি পার্মানেন্ট না, এটা কখনোই চিরস্থায়ী নয়, এটা টেম্পোরারি একটা স্টেজ।
এটা লার্নিং মে স্টিল অকার ইন্টারনালি, এই জন্য বলছিলাম নট ভিজুয়ালি, যেটাকে আমরা চোখে দেখি না কিন্তু ইন্টারনালি কিন্তু ভেতরে ভেতরে এই যে তার যে উন্নতি বা ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু ভেতরে ভেতরে কিন্তু চলতেই থাকে। সেখানে শিখন প্রক্রিয়াটা চলতেই থাকে। থেমে যাওয়া মানে কি, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু ইন্টারনালি কিন্তু তার লার্নিং প্রক্রিয়া কিন্তু চলতেই থাকে। এটা হচ্ছে মূলত প্লেটুর মূল ক্যারেক্টারিস্টিক্স। এখন কজের যদি আমরা দেখি মূলত কি কারণে এই থেমকে যাচ্ছে, ট্রেন কি কারণে থেমে গেছে, সিগন্যালটা কি কারণে নেই, রেড সিগন্যালটা আছে। যেমন আমাদের ক্ষেত্রে শিখনের ক্ষেত্রে বেশ কিছু কজেন আছে। সেগুলো কি, এক হচ্ছে ফ্যাটিক, ক্লান্তি। আমরা শারীরিকভাবে বা মানসিকভাবে অনেক সময় কি আমরা যদি খুব ফ্যাটিক হয়ে পড়ি, তাহলে দেখা যাচ্ছে আমাদের শিখনের কোনো প্রকার অগ্রগতি হয় না। তাহলে শিখনের অগ্রগতি কি হয়, তখন আমাদের যে লার্নিং যেটা আমরা শিখছি সেটাকে আমাদের যে এফিসিয়েন্সি সেই দক্ষতা কিন্তু অনেকটা কমে যায়। তাহলে এই যে ক্লান্তির কারণে অনেক সময় হতে পারে। ল্যাক অফ মোটিভেশন, ইয়েস, আমাদের সঠিক উৎস বা প্রেরণার অভাব, সেখানে আমাদের শিখনের অগ্রগতি বন্ধ হয়ে যায়। বোরিংনেস, একঘেয়েমি। হ্যাঁ, আমরা যখন কাজের ফলে যখন দীর্ঘদিন একটা কাজ করে ফেলি আমাদের মধ্যে একঘেয়েমিনেস আসে, সেই কারণে কিন্তু অনেক সময় এই একঘেয়েমির ফলে আমাদের আগ্রহ, মোটিভেশন সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের প্লেটো স্টেজ হতে পারে। পোর টিচিং মেথড, ইয়েস, যে সঠিক যে আমি যে পার্টিকুলার যে টেকনিকটাকে শিখবো সেই টেকনিকের জন্য যে পার্টিকুলার টিচিং মেথড অ্যাপ্লাই করা দরকার ছিল সেই মেথড যদি সঠিক অ্যাপ্লাই না করা থাকে, যেমন বলছিলাম যে আমাদের বাই পার্ট, ধরো বাই পার্ট মেথডে আমাদের সেটাকে এক্সপ্লেনেশন করা দরকার। আমি যদি সেটাকে বাই পার্টে না করে যদি হোল পার্টে এক্সপ্লেনেশন করি, তাহলে দেখা যাবে কি এই টিচিং মেথডের কারণে কিন্তু অনেক সময় প্লেটো হতে পারে। ইনঅ্যাডিকুয়েট প্র্যাকটিস, ইয়েস, সঠিক অনুশীলনের অভাবে কিন্তু আমাদের পর্যাপ্ত যে পরিমাণ একটা মোটর স্কিল শেখার জন্য প্র্যাকটিস দরকার সেই পরিমাণ পর্যাপ্ত অনুশীলনের না হওয়ার ফলেও কিন্তু আমাদের কি হয়, আমাদের মধ্যে প্লেটো আসতে পারে। ফিজিক্যাল লিমিটেশন, ইয়েস, শারীরিক কোনো যদি আমাদের সীমাবদ্ধতা কিন্তু একটা জায়গা আছে আমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবো, সেই সীমাবদ্ধতা কিন্তু তোমার এই শিখনের ক্ষেত্রে একটা তার স্টেবল কন্ডিশন বা প্লেটুর জন্য দায়ী। আর এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, ইয়েস, বিভিন্ন সাইকোলজিক্যাল ব্যারিয়ার হতে পারে, যেমন ফিয়ার হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, সেলফ কনফিডেন্স হতে পারে। এগুলো কি, এগুলো এক একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেগুলো তোমার শিখনকে বাধা দেবে, শিখনকে অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। তাহলে এই ভয়গুলোকে যদি কাটিয়ে উঠতে পারো এই ধরনের যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, তাহলে আবার প্লেটো থেকে সেটাকে ওভারকাম করা যাবে। এছাড়াও দেখো যে লার্নিং এনভায়রনমেন্ট, তুমি যেটা শিখছো শিখনের আদৌ কি সঠিক পরিবেশ, এমন হতে পারে যে সেই পরিবেশটা যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট নয় সেটা শিখনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে প্লেটো আসতে পারে। এই যে ওভার ট্রেনিং অতিরিক্ত প্রশিক্ষণের ফলে তোমার মধ্যে প্লেটো আসতে পারে। ইমপ্রপার ফিডব্যাক, সঠিক প্রতিক্রিয়ার অভাবে তোমার মধ্যে তুমি যদি দিনের পর দিন ভুলগুলো সংশোধন না করো, বারবার যদি ভুলের পুনরাবৃত্তি ঘটো, তাহলে একটা সময় পরে লার্নিং কি হবে, স্টপ হয়ে যাবে। এই জন্য বলছি ইমপ্রপার ফিডব্যাক কারণে কিন্তু এই যে প্লেটো মূলত হয়ে থাকে। এখন এখন প্লেটো হলো, ধরো হলে তাহলে সেখান থেকে মুক্তির উপায় কি? রোগ হলে যেমন আমাদের ওষুধ আছে, ট্রিটমেন্ট আছে, প্লেটো স্টেজও গেলে সেখানে আমাদেরকে ওভারকাম করার একটা জায়গা আছে। কি মেথড? চেঞ্জ প্র্যাকটিস মেথড, ইয়েস। ফার্স্ট কি, প্র্যাকটিস মেথড, আমরা অনুশীলনের যে পদ্ধতি আমরা সেই পদ্ধতিকে পরিবর্তন করতে হবে, নতুন নতুন কৌশল আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, নতুন নতুন টেকনিক আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এবং সেগুলো কি করতে হবে, সেগুলো যত নতুন নতুন কৌশল, নতুন নতুন টেকনিক, নতুন নতুন ইকুইপমেন্ট ইন্ট্রোডিউস করবো, তত শিক্ষার্থীর মধ্যে একটা আগ্রহ মনোযোগ তৈরি হবে। সেখানে প্লেটো কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা থাকবে। সেট করবে স্মল এন্ড অ্যাচিভেবল গোল। এই যে যারা মোটিভেশনের অভাবে যারা প্লেটু আসছে তাদেরকে কি করতে হবে, ছোট ছোট গোল সেট আপ করতে হবে, যে গোলগুলো যাতে সে তার বড় একটা গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে। তাহলে সেই ধরনের অ্যাচিভেবল গোল তাদেরকে সেট করতে হবে। যদি ফ্যাটিক হয় তাহলে কি করতে হবে, অ্যাডিকুয়েট তাকে রেস্ট দিতে হবে, সেটা শারীরিক মানসিকভাবে ক্লান্তি কারণ যেগুলো হতে হতে পারে, যে কারণে আমাদের মধ্যে প্লেটু আসে, তাহলে সঠিক অ্যাডিকুয়েট রেস্ট তাদেরকে দিতে হবে, রিফ্রেশমেন্ট দিতে হবে। সেই জায়গাটার ফলে তাদের মধ্যে প্লেটু কাটিয়ে উঠতে পারবে। ফিডব্যাক, সঠিক প্রতিক্রিয়া দিতে হবে যাতে তার ভুলগুলোকে আইডেন্টিফাই করে সেই ভুলগুলোকে বাদ দিয়ে সঠিক তার টেকনিক, সঠিক মেথড সেটাকে অ্যাপ্লাই করতে পারে। ইনক্রিজ মোটিভেশন, শিক্ষার্থীদের মধ্যে মোটিভেশন ডেভেলপ করতে হবে। রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট, তাদের মূল্যায়ন করতে হবে এবং সঠিক প্রকার তাদের পারফরমেন্সকে পুনর্বিশ্লেষণ করতে হবে যাতে করে তার পারফরমেন্সকে ডেভেলপ করা যায়। হ্যাঁ, আর কি করবে, ইমপ্রুভ কনসেন্ট্রেশন এন্ড ফোকাস, তাদের মধ্যে মনোযোগের বৃদ্ধি করার চেষ্টা করতে হবে এবং যদি কোনো মানসিক সমস্যা থাকে সেগুলো কাটিয়ে উঠতে হবে। হ্যাঁ, ইউজ করে ভিজুয়ালাইজেশন টেকনিক, তাদের বিভিন্ন প্রকার ভিজুয়ালাইজ কোনো প্রকার টেকনিককে সেগুলোকে তাদের সামনে উপস্থাপন করতে হবে যাতে তাদের মধ্যে চিন্তা শক্তি ডেভেলপমেন্ট হয়, করে সেই জিনিসটাকে সে প্র্যাকটিস করতে পারে। আর কি করবে, ক্রস ট্রেনিং বা ডাইভার্সিফাই লার্নিং, এই যে যারা একঘেয়েমি অনেক সময় চলে আসে লার্নিং এর মধ্যে, তাহলে সেখানে কি হয়, ভ্যারাইটিস শেখানোর মধ্যে কি ভ্যারাইটিস আনতে হবে, যা বলে তার মধ্যে একঘেয়েমিতা দূর হবে। দূর হওয়ার পরে সেই জিনিসগুলোকে আবার নতুন ভাবে পুনর্জীবিত হয়ে সেই জায়গায় শিখতে পারে। এইগুলো মূলত এই যে ওভার ট্রেনিং থেকে, এই সরি, প্লেটু থেকে মুক্তির উপায়।
এই হচ্ছে মূলত প্লে টু কি, তার প্লে টু থেকে কারণ এবং প্লে টুর মুক্তির উপায়। এখন যদি আমরা একটা অন্য জিনিসে আসি, সেটা হচ্ছে এই যে লার্নিং এর স্টেজ, যে শিখন স্তরগুলো কোথায়, কোন কোন স্তরের মাধ্যমে আমরা শিখনটাকে শিখে থাকি। মূলত দেখো, এই যে শিখনের স্তর, এটাকে ফিটস অ্যান্ড পসনার 1967 এই শিখনের স্তরকে দিয়েছিল। মানে শিখন, আমরা কোনো বিষয়, আমরা আগের দিন বলেছিলাম যে আমরা যখন কোনো কিছু শিখি, পূর্বের অভিজ্ঞতা আর অনুসরণ, এর ফলে আমাদের যে ব্যবহারের মধ্যে যে পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, আমাদের ব্যবহারের মধ্যে যে একটা স্থায়ী পরিবর্তন আসে, তাকেই আমরা লার্নিং বলবো। তাহলে এই যে এর পেছনে কোন কোন বিষয়, কোন কোন স্টেপ গুলোকে, আমাদের এই কোনো একটা স্কিলকে যখন আমরা মাস্টারি পর্যায়ে পৌঁছাতে নিয়ে যাই, কোন স্টেজ গুলোকে মূলত আমাদের এই শিখনকে শিখতে আমাদেরকে সাহায্য করে। মূলত স্যার তিনটে। একটা প্রশ্ন করব। নিশ্চয়ই। একটা স্যার বলছি, এর আগে আপনি প্লে টুর ব্যাপারটা যেটা বললেন যে কোনো একটা মানে গেম খেলছি, সে যে কোনো গেম হোক না কেন, সেটাতে খেলতে খেলতে তার মধ্যে যদি কোনো রকম মানে অনুশীলনের যে পদ্ধতিগুলো আপনি পরিবর্তন করার কথা বললেন, তারপরে একদম শেষে যেটা বললেন যে ওই যে টেকনিকগুলো যদি আরো নতুনত্ব করা যায়, আরো আরো বেশি কিছু করা যায়, তাহলে সেই গেমটার প্রতি তার ইন্টারেস্ট আরো বেড়ে যাবে। হুম। এবার বলি স্যার হুম। যে যদি সেই গেমটা খেলছে সবই ঠিক আছে, কিন্তু এবার আমি সেই গেমটা বাদ দিয়ে যদি অন্য কোনো গেম খেলি, হুম। কিন্তু সেটা আমার ট্রেনিং এর মধ্যে নয়, তাহলে সেটা কি প্লে টু কাটানোর একটা ধাপ বলা যেতে পারে? এটা তো লাস্ট মানে পয়েন্ট। ধরুন আমি, লাস্ট পয়েন্টে তো যে ক্রস ট্রেনিং এ তো তুমি যেটা বলছো সেই হ্যাঁ কথাই হ্যাঁ তো হ্যাঁ, বললাম। ওইটারই কথা বলছি যে যে তাহলে আমি ধরুন খো খো খেলছি, বা আমি ধরুন ভলিবল খেলছি, যেটাই খেলছি তার মধ্যে একই একই রকমের জিনিস বারবার বারবার আমি করছি, সে আমার যতই নতুনত্ব হোক না কেন, এবার ধরুন ওই জায়গা থেকে একটু মুভ অন করবো বা একটু সরে আসা, যদি অন্য কোনো গেম খেলি, তাহলে কি আমার প্লে টুতে যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না, অবশ্যই যাবে। আচ্ছা, ঠিক সেই আছে। জন্য তো আমরা এখানে দেখো ক্রস ট্রেনিং এর কথাটা লিখেছি, যে আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটি, অনেক সময় কি রিক্রিয়েশন গেম করি, কেন করি? রিফ্রেশমেন্টের জন্য। রিফ্রেশমেন্ট করলে, যখন হ্যাঁ রিক্রিয়েশন স্যার, গেম করি, হ্যাঁ স্যার। আমাদের মধ্যে মোটিভেশন, আমাদের মধ্যে কনসেন্ট্রেশন, এগুলোর মধ্যে বাড়ে, আমাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়, মানসিক যে একঘেয়েমি, মানসিক যে ক্লান্তি, সেগুলোকে বাধা কাটিয়ে উঠতে পারি, কাটিয়ে উঠে আমরা পুনরায় আবার পুনর্জীবিত হই। সেই কারণে তো আমরা রিক্রিয়েশন গেম করি। সেই জন্য মাঝে মধ্যে আমাদের ক্রস ট্রেনিং দরকার। হুম 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 হুম, থ্যাংক ইউ স্যার। ওকে। তাহলে আমরা এই যে স্টেজ অফ লার্নিং বলছিলাম, মূলত তিনটে স্টেজ। কোনো একটা শিক্ষণীয় বিষয়কে আমরা যদি তার মাস্টারি লেভেলে পৌঁছাতে চাই, আমাদের মূল কাজ কি? একটা কোনো একটা নির্দিষ্ট প্রকার স্কিলকে তার মাস্টারি লেভেলে পৌঁছানো। এবং এই মাস্টারি লেভেলে পৌঁছাতে গেলে, যেমন আমাদের সিঁড়িতে যেমন একটা একটা করে ধাপ আছে, সেরকম থেকে আমাদের শিখনের ক্ষেত্রে ওই মাস্টারি লেভেলে পৌঁছাতে গেলে তিনটে ধাপ আমাদেরকে উঠতে হবে। 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের মাস্টারি স্টেজ। স্টেজের নামগুলো কি? কগনিটিভ স্টেজ বা জ্ঞানমূলক স্টেজ, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ স্টেজ বা অনুশীলনমূলক স্টেজ, আর একটা হচ্ছে অটোনমাস স্টেজ বা সাইকোমোটর স্টেজ, যেটাকে স্বয়ংক্রিয় স্তর বলি। এবার আসি আমরা এক একটা করে স্টেজ নিয়ে। একটা প্রথমটা হচ্ছে কগনিটিভ, জ্ঞানমূলক স্তর। এখানে জ্ঞান কথার অর্থ আমরা সবসময় বলছিস না, মাঝে মধ্যে আমরা তোমাদেরকে বলি না, এই চলো বেশি জ্ঞান দিস না, এই কথাগুলো কমন টার্মিনোলজি আমরা ইউজ করি। জ্ঞান দেওয়া মানে কি? সে কিছু বলছে, অন্য কেউ কিছু সমালোচনা করছে, অন্য কেউ কিছু কোনো কথা বলছে, সেটা কোত্থেকে বলছে? তার যে চিন্তা শক্তি, তার যে বোধ শক্তি, তার যে ব্রেন, সেটাকে প্রসেস করে সে বলছে। তাহলে কোনো বিষয় যখন আমরা কোনো কিছু শিখবো, যদি সেই বিষয়টাকে আমরা শিখনটাকে শিখতে চাই, তাহলে আমাদেরকে কি করব? সেটাকে আগে ভালো করে, সঠিকভাবে সেটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের মধ্যে সেটা কি করতে চাইছে, হ্যাঁ, আমাদের যে চিন্তা শক্তি, আমাদের যে বোধ শক্তি, আমাদের যে পর্যবেক্ষণ, অবজারভেশন, তার উপর বেস করে আমি সেটাকে ভালো করে, সেটাকে আগে মাথার ভিতর নেব, এটা কিভাবে করছে, কিভাবে এই কাজটা করছে, এটাকে কি কগ্নিটিভ স্টেপ, মানে জ্ঞানমূলক, সেই সম্পর্কে আমরা ভালো করে সেটাকে জানার চেষ্টা করবো। এটা প্রাইমারি কাজ। হ্যাঁ, তাহলে কি হবে? সেই জিনিসটাকে প্রথমে বুঝবো, বোঝার পরে সেটাকে মূলত আমাদের যা চিন্তা শক্তি, আমাদের যা ক্যাপাবিলিটি, সেই মতো করে আমি সেটাকে করার চেষ্টা করবো। একদম প্রাইমারি স্টেজ। নতুন যখন কোনো কিছু, ধরো তুমি ফার্স্ট কোনো গেম যখন তোমাকে যখন ইন্ট্রোডিউস করা হয়, তোমাকে প্রথমে তুমি বলছো, সেটাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনছো, শোনার পরে তুমি তোমার মতো করে এবার সেটাকে পর্যবেক্ষণ করলে, কিভাবে এই ভলিবলের ওভাররাইডস পাসটাকে করছে। ভালো করে অবজার্ভ করলে তুমি হাতগুলো দেখছে, ফিঙ্গার গুলোকে দেখছো, দেখে তোমার ব্রেনে সেটাকে প্রসেস করছে, সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করে তুমি এবার সেটাকে প্র্যাকটিস করতে গেলে, যখন তুমি প্র্যাকটিস করতে যাবে, তোমার মধ্যে কি হবে? মেনি ইগনোর, বেশিরভাগ ভুল ভ্রান্তি দেখা যাবে। এবং তুমি ফার্স্ট স্টেজে তোমাকে স্লো পারফরমেন্স খুব ধীর গতিতে হবে, এবং হাই কনসেন্ট্রেশন তোমার দরকার।
বিরাট মাত্রায় তোমার কনসেন্ট্রেশন, সেটার প্রতি মনোযোগ দেওয়া দরকার, না হলে বলটা যে কোনো সময় তোমার লেগে যাবে। আর কি দরকার, ভার্বাল ইনস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট। এই যে কগনিটিভ স্টেজ, টিচার বলছে, তুমি সেটাকে শুনছো, শুনে সেই কাজটাকে করছো, তাহলে কি তোমার ক্ষেত্রে ভার্বাল ইনস্ট্রাকশন কিভাবে কাজটা করবে সেটা তোমার কাছে দরকার, মৌখিক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা মূলত কি একদম লার্নিং এর বিগিনিং স্টেজ, ফার্স্ট স্টেজ বলা হয়। তাহলে এই অবস্থায় যেমন ধরো এখানে একজন একজন নতুন শিক্ষার্থী বাস্কেটবলের ড্রিবল শিখছে, তাহলে কি বাস্কেটবলের ড্রিবল কিভাবে করে, চলো বলটাকে এখানে দিতে হবে, হাতটা বলটা হাতের তালুটা বলের উপর রাখতে হবে, হাতটাকে বলের সাথে সাথে মুভমেন্টের সাথে সাথে হাতটাকে নামাতে হবে। তাহলে এই অবস্থায় যখন তুমি ফার্স্ট ইন্ট্রোডিউস করছো, সেটাকে শুনছো, সেটাকে বুঝছো, তোমার মতো করে যখন প্র্যাকটিস করছো, তাহলে এখানে কি অনেক ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সেখানে তুই মূলত তুমি সেটাকে তোমার যে নিজের বোধ শক্তি সেটাতে বোঝার চেষ্টা করছো। এই স্টেজটাকে আমরা বলছি কগনিটিভ স্টেজ, একদম প্রাইমারি স্টেজ বা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ স্টেজ। অ্যাসোসিয়েটিভ স্টেজ কি হচ্ছে, এই অবস্থায় কি হয়, এখানে কি হচ্ছে, তুমি বারবার তুমি বুঝে ফেলেছো কগনিটিভ স্টেজে কিভাবে কি করতে হবে, কিভাবে পারফরমেন্স করতে হবে, কিভাবে ভলিবলে ড্রিবল করতে হবে, কিভাবে ভলিবলে ওভারহেড পাস করতে হবে, কিভাবে সাইকেল চালাতে হবে, তুমি সমস্ত কিছু জেনে গেছো। এবার এই অ্যাসোসিয়েটিভ স্টেজে কি হচ্ছে, তুমি এবার প্র্যাকটিস করবে, সেগুলো বুঝে নিয়ে তুমি সেগুলোকে, তার যে ইরর ছিল, যে ভুলগুলো বারবার কগনিটিভ স্টেজে হচ্ছিল, সেগুলোকে তুমি রেকটিফাই করে অ্যাসোসিয়েটিভ স্টেজে তুমি বারবার প্র্যাকটিস করছো। তাহলে এই স্টেজে যখন তুমি প্র্যাকটিস করবে, তখন কি হবে, তোমার ভুল হওয়ার মাধ্যমে তোমার কম হবে। হ্যাঁ, এবং সেগুলো ভুল যে যে কগনিটিভ স্টেজে যে বারবার যে ইরর গুলো হচ্ছিল, সেগুলো তোমার কি হবে, কম কম ভুল হবে, সেই জন্য বলছে ফিউয়ার মিস্টেক্স এবং বেটার কোঅর্ডিনেশন। বারবার প্র্যাকটিস করছো, তার মধ্যে কি তোমার মধ্যে কোঅর্ডিনেশন ডেভেলপ করবে, তোমাদের টেকনিক ইমপ্রুভ হবে। ফিডব্যাক স্টিল হেল্পফুল, তোমাকে ফিডব্যাক নিতে হবে যে আমার আরো বল কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন কোন জায়গাগুলোকে ভুল হচ্ছে, সেখানে হচ্ছে পারফরমেন্স বিকম স্মুথ, আর আগের ক্ষেত্রে পারফরমেন্স অনেকটা বেশি মসৃণ হলো। তাহলে এটা কি অ্যাসোসিয়েটিভ স্টেজ, কগনিটিভ স্টেজে তুমি বুঝছো, বোঝার পরে সেখানে যে ভুলগুলো হচ্ছিল তোমার, সেই ভুলগুলোকে তুমি শুধরে নিয়ে অ্যাসোসিয়েটিভ স্টেজে কি হচ্ছে, তুমি সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করছো। একদম ইমাজিন করো, যখন তুমি ফার্স্ট ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখেছিলে, এখন যখন সাইকেল চালানো যখন তুমি যখন শিখছো, ফার্স্ট যখন প্রথম প্রথম সাইকেল নিলে কিভাবে সাইকেল চলতে হয়, দেখো প্রথমে হাফ প্যাডেল করতে হয়, সাইকেল নিয়ে এভাবে গড়াতে হয়, এগুলো কি বুঝছো, এগুলো কি তখন মাথার ভিতরে রয়েছে, এভাবে প্যাডেল না করলে পড়ে যাবে, বারবার তুমি পড়ে গেছো, পড়ে গেছো, কারণ বহুবার তোমাকে মিস্টেক হয়েছে, সেইগুলোকে ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিয়ে, তারপরে যখন অ্যাসোসিয়েটিভ স্টেজে তুমি আস্তে আস্তে হাফ প্যাডেল চালাতে শিখলে, হ্যাঁ, তারপরে প্রথম প্রথম তুমি সিটে উঠে সাইকেল চালানো শিখছো, তাও কিন্তু তোমার হাত পা কাঁপছে। বা যারা গাড়ি চালানো শিখছো, প্রথমবার গাড়ি নিয়ে দেখছো, যখন গাড়ি চালিয়েছো অ্যাক্সিলেটার ভু করে বেড়ে যায়। হ্যাঁ, এইভাবে যখন প্র্যাকটিস করেছো, যখন সবাই বলছে না অ্যাক্সিলেটার বাড়ানো যাবে না, যখন ক্লাস চিপে আমাদেরকে গিয়ার চেঞ্জ করতে হবে, এই কথাগুলো যখন কগনিটিভ স্টেজে শুনছো, শোনার পর সেগুলো যখন প্র্যাকটিস করছো, বারবার দেখছো ভুলগুলো হচ্ছে, অ্যাসোসিয়েটিভ স্টেজে কি হবে, সেটা যখন সম্পূর্ণভাবে বুঝে ফেললে, সেটা যখন প্র্যাকটিস করছো, দেখছে এই ভুলগুলো কম হচ্ছে। তবুও মাঝে মধ্যে দেখছি যখন প্রচন্ড ভিড়, ভিড়ের মধ্যে তখন তুমি যখন বাইক নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছ, তখন দেখছে হাত পা কাঁপছে, নড়ে যাচ্ছে, পা পড়ে যাচ্ছে, হ্যাঁ, বা কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিলে, এগুলো সব কি অ্যাসোসিয়েটিভ স্টেজ। তাহলে এক্ষেত্রে ভুল হবে, কিন্তু আগের তুলনায় অনেক বেশি কম হবে। এক্ষেত্রে কোঅর্ডিনেশন আগের থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, টেকনিক এবং ট্যাকটিক সেগুলোকে অনেক বেশি ডেভেলপ করবে। এই স্টেজটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ স্টেজ। এখানে দেখো কি বলেছে, এ স্টুডেন্ট প্র্যাকটিসিং প্রপার ব্যাডমিন্টন সার্ভিস। একজন স্টুডেন্ট বারবার প্র্যাকটিস করছে কি, একটা ব্যাডমিন্টন সার্ভিস, যার ফলে কি হবে, বা ইমপ্রুভিং শুটিং অ্যাকুরেসি ইন বাস্কেটবল, সে বাস্কেটবল লে আপ শট করছে, বারবার শুটিং অ্যাকুরেসি প্র্যাকটিস করার ফলে তার মধ্যে ডেভেলপ হচ্ছে। এটা তো হলো অ্যাসোসিয়েটিভ স্টেজ। এবং এই স্টেজ যে শেষ হবে, সেই লাস্টে চলে আসবে অটোনমাস স্টেজ, যেটাকে স্বয়ংক্রিয় স্তর বলছি। এখন অটোনমাস স্টেজ কোনটাকে বলবো, যেখানে কি বলছে, এটা এমন একটা স্টেজ যেখানে আমাদের কোনো সচেতন চিন্তা, যেখানে আমাদের আনকনসিয়াস মাইন্ড বা কনসিয়াস মাইন্ডের কোনো প্রকার, সরি, কনসিয়াস মাইন্ডের কোনো প্রয়োজনই নেই। তো আনকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে কিভাবে সাইকেল চালাতে হয়। এখন আমরা যারা সাইকেল চালাই, মাঝে মধ্যে তুমি কি সাইকেল ধরে অন্য দিকে তাকিয়ে আমরা সাইকেল চালাই, বা প্যাডেলের জন্য তোমাকে কি আলাদা করে অ্যাটেনশন দিতে হয়, বা যখন মোটরসাইকেলের গিয়ার চেঞ্জ করি পায়ের দিয়ে কি আলাদা করে অ্যাটেনশন দিতে হয়, কখনো দিতে হয় না। তাহলে কি এখানে অটোমেটিক প্রসেস তোমার আনকনসিয়াস মাইন্ডে সেটাকে স্টোর হয়ে গেছে, কোনো সচেতন চিন্তা ছাড়াই তুমি সেই কাজটাকে অনবরত করে যাচ্ছ। তার মানে কি এক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই জন্য বলছে মিনিমাল অর নো ইরর, স্মুথ অ্যান্ড ফাস্ট পারফরমেন্স, লো অ্যাটেনশন রিকোয়ার, কোনো প্রকার স্পেসিফিক অ্যাটেনশন নেই। তুই বন্ধুর সাথে গল্প করতে করতে সাইকেল চালাচ্ছ, বাইক চালাচ্ছ, হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছ, হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছ, তোমার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক বেশি, তুমি এমন করে জোরে সাইকেল চালাচ্ছ, এদিকে কাটিয়ে ওদিকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছ। তাহলে কি এই স্টেজটাকে এখানে স্বয়ংক্রিয় নিজের আনকনসিয়াস মাইন্ড সেটাকে স্মুথলি সেটাকে পারফর্ম করছে। এই স্টেজটাকে আমরা বলবো অটোনমাস স্টেজ। তাহলে এখানে কি বলছে, একজন অ্যাথলিট যখন নিখুঁতভাবে জিমন্যাস্টিকের রুটিন সম্পন্ন করছে, বা একজন এক্সপার্ট ফুটবল প্লেয়ার কন্ট্রোলিং দ্য বল এফোর্টলেসলি,
যে কোনো একজন ভালো খেলোয়াড় যে কোনো ভাবে স্মুথলি সেই বলটাকে কন্ট্রোল করছে, হ্যান্ডেল করছে, পারফর্ম করছে, এগুলো হচ্ছে অটোনমাস স্টেজ। এই 3টে স্টেজের মাধ্যমে আমরা মূলত কোনো বিষয় বা কোনো একটা স্কিল আমরা সেগুলোকে মূলত শিখে থাকি। ক্লিয়ার? এখন এই স্টেজগুলোর ইম্পর্টেন্স কি আছে? যে স্টেজ অফ লার্নিং, যে ইম্পর্টেন্স অফ স্টেজ অফ লার্নিং ইন ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি? এক, হেল্প ইন প্ল্যানিং ইনস্ট্রাকশন, মানে আমাদের সঠিকভাবে পাঠ পরিকল্পনা করতে সহায়তা করে। আর কি করবে? এনহান্স স্কিল ডেভেলপমেন্ট, সঠিকভাবে স্কিলকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। ইমপ্রুভ করে ফিডব্যাক অ্যান্ড কারেকশন, আমাদের এই ফিডব্যাকের মাধ্যমে কি প্রতিক্রিয়া দিয়ে আমরা বিভিন্ন প্রকার সংশোধন যে ইররগুলো আছে সেগুলোকে ডেভেলপ করতে পারি। আমাদের মধ্যে কনফিডেন্স এবং মোটিভেশন ডেভেলপ করতে পারি। ইন্ডিভিজুয়াল যে আমরা ট্রেনিং প্ল্যান ডেভেলপ করতে পারি, এবং অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন, সঠিক প্রকার অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন করতে পারি। এবং যদি কোনো ফ্রাস্ট্রেশন তৈরি হয় তাহলে সেই ফ্রাস্ট্রেশন গুলো আমাদের সেগুলোকে রিমুভ করতে পারি বা রিডিউস করতে পারি। এই জন্য মূলত এই লার্নিং এর স্টেজ গুলো আমাদেরকে ভীষণভাবে জানা জরুরি। পরীক্ষায় আসতে পারে যে স্টেজ অফ লার্নিং কত প্রকার? 3 প্রকার। কি কি? কগনিটিভ, অ্যাসোসিয়েটিভ, অটোনমাস স্টেজ। অটোনমাস স্টেজে অল্টারনেটিভ নাম কি? সাইকোমোটর স্টেজ। ক্লিয়ার? বলো। ক্লিয়ার যদি হয় তাহলে এরপরে আমরা ট্রান্সফার অফ ট্রেনিং বা লার্নিং এ আসবো। বলো, স্টেজ নিয়ে কোনো কনফিউশন? স্যার বলছি স্বয়ংক্রিয় স্টেজে যখন আমরা যে কোনো সাইকেল চালাই, কোনো রকম কোনো দ্বিধা বা কোনো ভয় ভীতি ছাড়াই, যেহেতু আমাদের ওটা অটোমেটিক আমাদের ব্রেনের মধ্যে ওটা লোড হয়ে গেছে, কিন্তু তারপরেও যখন কোনো কারণে যদি ধরুন পড়ে যায় বা কিছু হয়, তাহলে কি সেটাকে সে অ্যাক্সিডেন্ট বলা যাবে, না ওটা আর একটা কোনো পার্ট আছে? না, সেটা বলতেই পারে। একটা, এই যে ধরো যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা তো খেলার মাস্টারি লেভেলে পৌঁছে গেছে। মাস্টারি লেভেলে পৌঁছে গেছে তাদের পারফরমেন্সটা কি? কোনো ধরো তোমাকে এখন কোনো একটা পারফরমেন্স করতে দেওয়া হলো, তুমি যদি মাস্টারি লেভেলে পৌঁছে যাওয়ার পর কি যে তো তুমি ইজি বলগুলো তুমি নর্মালি তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারছো। ইন কেস যদি কোনো ডিফিকাল্টিস বল আসে সেক্ষেত্রে তোমার ভুল যাতে সেই স্টেজে হবে না বললেই চলে। ভুল হচ্ছে না, আনফরচুনেটলি অন্য কেউ এসে তোমাকে ধাক্কা মেরে দিল, হতে পারে। তাহলে সেটা সেটা নিজের ফল্ট নয়, না, সেটা মানে সেটাকে অ্যাক্সিডেন্টলি বলা যেতে পারে। সেটাকে অ্যাবসেন্ট বলতে পারে, যে মাইন্ডের প্রপার কনসেন্ট্রেশন নেই সেই কারণে এটা হতে পারে। আচ্ছা। ক্লিয়ার? ক্লিয়ার? বলো, তাহলে আমরা পরে যাবো, অনেকগুলো বিষয় আছে এখনো বাকিরা। ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে স্যার। এরপরে আসবো আমাদের আরেকটা যেটা পার্ট আছে, ট্রান্সফার অফ লার্নিং বা ট্রান্সফার অফ ট্রেনিং। এখন এই যে ট্রান্সফার মানে কি? যেটাকে আমরা বলি না, চলো আমাদের ব্যাংকে যেতে হবে, টাকা ট্রান্সফার করতে হবে, ঠিক ট্রান্সফার মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। এই ক্ষেত্রেও শিখনটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। কিভাবে পাঠাবো? এই যে আমরা যদি একটু বলি অন্যভাবে, যে তোমরা কি কখনো মাঝে মধ্যে কি তোমরা ভেবেছো কখনো যে আমরা যদি সাইকেল চালানো শিখি তাহলে আমরা অনেক সময় বাইক চালানো শিখতে সুবিধা হয়, বা আমরা যদি যদি আমরা কোনো বাস্কেটবলের যদি আমরা ডিবিল শিখি তাহলে আমাদের হ্যান্ডবল ডিবিল শিখতে সুবিধা হয়। হ্যাঁ, বা আমাদের এই যে যে আমরা একটা কিছু শিখে নিয়েছি আগে, সেই শেখাটা, বা আমরা যদি ডেস্কটপ চালাতে পারি অনেক সময় আমাদের ল্যাপটপ চালাতে সুবিধা হয়। এই যে কোনো একটা শিখন যেটা আমি আগে থেকে শিখেছি এবং পরবর্তীকালে সেই রিলেটেড অন্য কিছু যখন শিখছি, সেই শেখাকে আমাদেরকে যে সাহায্য করছে বা সেই শেখাকে আমাদেরকে প্রভাব বিস্তার করছে, এই যে রহস্য কেন করছে, সেই রহস্যটাকে নামই হলো ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং রহস্যের মূল বিষয় হচ্ছে যে একটা বিষয়ের থেকে শিখা যে প্রাপ্ত জ্ঞান আমি অর্জন করলাম, সেই জ্ঞান বা দক্ষতা যখন আমি অন্য কোনো বিষয় যখন আমি শিখবো, সেই বিষয়ের উপর কিভাবে প্রভাব ফেলছে সেইটা যখন আমরা ব্যাখ্যা করব, তখনই আমরা তাকে বলবো ট্রান্সফার অফ লার্নিং বা ট্রান্সফার অফ ট্রেনিং। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা বা আজকের এই ক্লাসে আমরা তাহলে ট্রান্সফার অফ লার্নিং কি, তার টাইপস কি, তার থিওরি কি, কোন কোন ফ্যাক্টর গুলো এই শিখনের যে একটা কিছু শিখা অন্য শিখনের উপর প্রভাব বিস্তার করছে, কোন কোন উপাদানগুলো সরাসরি দায়ী, সেগুলো নিয়ে বিস্তারিত জানবো। তাহলে ট্রান্সফার অফ ট্রেনিং বা লার্নিং কি? সিম্পল, ট্রান্সফার অফ ট্রেনিং বা লার্নিং হচ্ছে টু দা ইনফ্লুয়েন্স দ্যাট প্রিভিয়াস লার্নিং অর ট্রেনিং, যেটা পূর্বের কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটা কি করছে, হ্যাজ অ্যাকুইজিশন অন পারফরমেন্স অফ এ নিউ স্কিল অর টাস্ক। অর্থাৎ শিখন স্থানান্তর বলতে বোঝায় পূর্বের কোনো শেখা বা অনুশীলন করা বিষয় যখন কোনো নতুন কোনো দক্ষতা বা কোনো পারফরমেন্স এর উপর প্রভাব ফেলে। সরি।
পারফরমেন্সের উপর, নতুন কোনো বিষয়ের উপর যখন বা পূর্বের কোনো অভিজ্ঞতা বা জ্ঞান দক্ষতা যখন নতুন কোনো বিষয়ের শেখার ক্ষেত্রে আহ, প্রভাব ফেলবে, তখনই আমরা তাকে বলবো ট্রান্সফার অফ ট্রেনিং বা ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ সিম্পল কথা, যে পূর্বে থেকে প্রাপ্ত যে জ্ঞান বা হতে পারে, দক্ষতা হতে পারে, অভ্যাস হতে পারে, সেগুলো কি হবে যখন নতুন কোনো কাজ শেখার ক্ষেত্রে সরাসরি সাহায্য করবে, তখন আমরা তাকে বলবো কি ট্রান্সফার অফ লার্নিং বা ট্রান্সফার অফ ট্রেনিং। এখন এই যে ট্রান্সফার অফ ট্রেনিং মূলত অনেকভাবে হতে পারে, অনেকভাবে সাহায্য করতে পারে। ইট ক্যান বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নিউট্রাল হতে পারে। যে ভাই আমি তোমাকে, চলো আমি যেটা শিখেছি তুমি বর্তমান তোমার কাজের জন্য তোমাকে আমি হেল্প করে দিলাম। না, আরেকজন বলছে না না, আমি যেটা শিখেছি তোমাকে আমি হেল্প তো করবোই না, আমি তোমাকে আমি আরো উল্টে তোমার সেখানটাকে আরো বাধা প্রদান করব। তখন তাকে আমরা বলবো নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। আরেকজন বলছে না 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 ভাই, আমি এর মধ্যে নেই, তোমাদের ঝামেলা, আমি তোমাকে তাকে সাহায্যও করতে পারবো না, তাকে আমি বাধাও দিতে পারবো না, আমি আমার জায়গায় নিউট্রাল। তখন তাকে আমরা কি বলবো নিউট্রাল ট্রান্সফার বা জিরো ট্রান্সফার অফ লার্নিং। তাহলে একজন বলছে চলো আমি যেটা শিখেছি তুমি বর্তমানে শেখাকে, চলো না ভাই ও এটা বিপদে পড়ছে, নতুন কিছু শিখছে, আমি ওকে হেল্প করব। তখন তাকে পজিটিভ। যে বলছে না না, আমি ওকে কেন হেল্প করতে যাবো, ওকে আমি চিনি না, তখন তাকে ওকে আমি আরো উল্টো শেখাটাকে আরো বাধা প্রদান করব। তার ওকে নেগেটিভ। আর যে বলছে না না, আমি তোদের ভাই ঝামেলার মধ্যে নেই, তোরা যা পারিস কর, আমি আমার মতো থাকবো, আমি না তাকে কোনো কিছু শিখবো, না তাকে হেল্প করবো, না আমি তাকে বাধা প্রদান করবো, তখন তাকে আমরা বলবো নিউট্রাল ট্রান্সফার অফ ট্রেনিং। এখন এখানে কতগুলো বা একটা থর্নডাইকের বা উডওয়ার্থের একটা ডেফিনেশন আছে, সেটা আর বলছি না। এখন এই যে টাইপস গুলো আমরা বললাম, যে টাইপস অফ ট্রেনিং, একটা হচ্ছে পজিটিভ বা ইতিবাচক। পজিটিভ মানে কি প্লাস, পজিটিভ মানে কি সে বলছে না না, ও বিপদে পড়েছে, নতুন কিছু শিখতে, চলো আমি হেল্প করি, তখনই আমরা তাকে বলবো পজিটিভ ট্রান্সফার লার্নিং। কিভাবে বলছে দেখো, when previous learning helps in a new learning, পূর্বের কোনো প্রিভিয়াস লার্নিং আমি যেটা শিখেছিলাম, সেই ব্যক্তিটা বলছে চলো আমি ওকে সাহায্য করি, তখনই আমরা তাকে বলবো পজিটিভ। এক্সাম্পল কি, ব্যাডমিন্টন খেললে আমরা টেনিস খেলতে সুবিধা হয়, আবার ভলিবলের জাম্প করলে আমাদের কি হয়, বাস্কেটবল আমরা রিবাউন্ড করতে সাহায্য করে, ক্রিকেট থ্রো, বাস্কেটবল থ্রো করতে সাহায্য করে। একটা পূর্বের অভিজ্ঞতা যখন কোনো নতুন কিছু শিখতে সাহায্য করছে। সাইকেল চালানো শিখতে পারলে মোটরসাইকেল চালানো সহজ হয়। বাস্কেটবলের আমরা যদি ডিবিল করি, তাহলে আমাদের হ্যান্ডবলে ডিবিল করতে সুবিধা হয়। তাহলে এগুলো কি সাহায্য করছি, এই জন্য বলছে পজিটিভ ট্রান্সফার। নেগেটিভ ট্রান্সফার বা নেতিবাচক ট্রান্সফার বলছে, এ হচ্ছে শত্রু বলছে না 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 ভাই, আমি কষ্ট করে শিখেছি, আমি তোকে তো শিখতে দেবই না, বরঞ্চ তোকে আমি বাধা প্রদান করব। এই জন্য বলছে এখানে নেগেটিভ বা নেতিবাচক শেখায়। বলছে হোয়েন প্রিভিয়াস লার্নার ইন্টারফিয়ার উইথ নিউ লার্নিং, অর্থাৎ পূর্বের শেখা নতুন শেখাকে বাধা প্রদান করবে, তখন তাকে আমরা নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং বলবো। এই যে বাঁ হাতে ব্যাটিং শেখার পর ডান হাতে শেখা খুব কঠিন হয়ে যায়। এখানে এক্সাম্পল কি বলছে, টেবিল টেনিস স্ট্রোক এফেক্টিং দ্য টেনিস স্ট্রোক বা ডিফারেন্ট রুলস অফ সিমিলার স্পোর্টস কোচিং। এই যে ধরো বাস্কেটবল লেআপ শট, বাস্কেটবল লেআপ শট কি অন অ্যান্ড হাফ স্টেপ দিয়ে আমরা, এটা যখন হ্যান্ডবলে যখন আমরা করতে যাই, ভলিবলে যখন স্পাইক করতে যাই, তখন কি বারবার সমস্যার সম্মুখীন হয়, বাধা প্রদান করছে, তখন তাকে আমরা নেগেটিভ ট্রান্সফার বলবো। জিরো ট্রান্সফার বা নিউট্রাল আমরা কখন বলবো, এ বেচারি একটু বলছে না না, আমি তোদের ঝামেলার মধ্যে নেই, তোর যা পারিস কর, আমি আমার মতো। সে বলছে যে যখন প্রিভিয়াস লার্নিং হ্যাজ নো এফেক্ট অফ এ নিউ লার্নিং, পূর্বের কোনো শেখা যখন নতুন শেখার উপর কোনো প্রকার প্রভাব ফেলবে না, তখন আমরা তাকে বলবো জিরো ট্রান্সফার। যেমন সুইমিং স্কিল শিখলে লার্নিং, ম্যাথামেটিক্স ক্ষেত্রে কোনো প্রকার বাধা নেই। আবার ছবি আঁকা শেখা, গণিত শেখার কাজে কোনো আসে না, এগুলোকে আমরা কি বলবো জিরো ট্রান্সফার অফ লার্নিং। এছাড়াও এছাড়াও আচ্ছা, এক মিনিট। এছাড়াও আরো কিছু যেগুলো আমরা টাইপস আমরা দেখবো, সেগুলোকে মাথায় রাখবে, যেটা হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার অফ ট্রেনিং। বাইল্যাটারাল ট্রান্সফার অফ ট্রেনিং কি, বাইল্যাটারাল পাশাপাশি, এখানে কি বলছে, শরীরের এক পাশ থেকে যখন অন্য পাশে শেখা স্থানান্তরিত হয়, তখন আমরা তাকে বাইল্যাটারাল ট্রান্সফার বলবো। যেমন কি, ডান হাতে বল ছুঁড়তে শেখার ফলে বাম হাতেও কিছুটা দক্ষতা তৈরি, ডান হাতে তুমি বল ছুঁড়তে পারো, সেটা যখন তুমি পুরোপুরি রপ্ত করলে, দেখা যাচ্ছে সেই মতো করে বাম হাতেও কিছুটা শিখতে পারছো। এই যে বাইল্যাটারাল, যখন শরীরের এক পাশ থেকে আরেক পাশে শিকনটা স্থানান্তরিত হচ্ছে, তখন তাকে আমরা বাইল্যাটারাল ট্রান্সফার বলবো। ল্যাটারাল ট্রান্সফার কখন বলবো, যখন একই প্রকার কাজ অন্য কাজের সাথে অনেকটা শেখা, অন্য কাজে মানে সিমিলার কাজের প্রতি যখন কোনো সিমিলার কাজ, যখন সেম কাজ যখন সিমিলার ধরনের কোনো কাজের ক্ষেত্রে হস্তান্তরিত হবে, স্থানান্তর হবে, তখন তাকে আমরা বলবো ল্যাটারাল ট্রান্সফার। যেমন ইংরেজি থেকে বাংলা অনুবাদ যদি আমরা শিখি, পরে সেটাকে ইংরেজি থেকে হিন্দি অনুবাদ শিখতে আমাদেরকে সাহায্য করবে, একই ধরনের কাজ, অনুবাদ রিলেটেড কাজ। আবার বলছে ভার্টিক্যাল ট্রান্সফার,
ভার্টিক্যাল ট্রান্সফার মানে কি, যখন নিম্ন স্তরের কোনো জ্ঞান থেকে যখন উচ্চ স্তরে কোনো জ্ঞানে পৌঁছাই, যেমন তখন আমরা তাকে বলবো কি ভার্টিক্যাল। মানে কি ভার্টিক্যাল মানে কি লম্বালম্বি। নিচু লোয়ার ক্লাসের কোনো কিছু যখন তুমি শিখেছো, ধরো তুমি বিপিএড লেভেলে কিছু একটা কম্পিউটার শিখেছো, সেই শেখাটা যখন তুমি এমপিএড এ উঠছো, রিসার্চ করা উঠছো, তখন তুমি বিপিএড এর শিখনটা তোমার এই এমপিএড বা রিসার্চ এর সময় তোমার কাজে লাগে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো বাইলেটারাল ট্রান্সফার। যেমন গাণিতিক সংখ্যা শেখার পর গুণফল শেখা সহজ সহজ হয়। স্পেসিফিক ট্রান্সফার বলছো কি বলছো, যেমন নির্দিষ্ট কোনো ক্ষেত্রে যখন সরাসরি যখন তোমার স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে যখন সেটাকে কোনো শিখন যখন ট্রান্সফার হচ্ছে, অনেকগুলো এগুলো পজিটিভ নেগেটিভের সাথে সম্পর্কিত, তবে এগুলোকে আলাদা করে দেওয়া আছে, মাঝে মধ্যে এমসিকিউ আসে ওই কারণে। যখন নির্দিষ্ট ক্ষেত্রে সরাসরি কোনো লার্নিং ট্রান্সফার হচ্ছে, তখন তাকে আমরা স্পেসিফিক ট্রান্সফার। টেনিসের সার্ভিং শেখা, ব্যাডমিন্টনের সার্ভ ভালো হয়। আর হচ্ছে জেনারেল ট্রান্সফার। জেনারেল ট্রান্সফার মানে কি, কোনো প্রকার যে কোনো প্রকার সমস্যা মানে ইন জেনারেল সাধারণ যে কোনো প্রকার জিনিস শিখতে যখন আমাদেরকে কোনো কিছুকে শেখার ক্ষেত্রে সাহায্য করে, তখন আমরা তাকে বলবো জেনারেল ট্রান্সফার বা সাধারণ বা সাধারণ হস্তান্তর বা শিখন, যেটাকে শিখছিলাম যে গাণিতিক বিষয়ের যুক্তি অনেক সময় কি হয় বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে, তখন আমরা তাকে বলবো জেনারেল ট্রান্সফার। সিকুয়েন্সিয়াল ট্রান্সফার আমরা কখন বলবো? সিকুয়েন্সিয়াল ট্রান্সফার মানে একদম ছোটবেলায় ভাবো, যখন একটি একটি করে অক্ষর আমরা চিনি, সেই অক্ষর থেকে আমরা শব্দ, সেই শব্দ থেকে বাক্য গঠন করি, মানে একটা সিকুয়েন্স বজায় থাকে, একে আমরা কি বলবো? সিকুয়েন্সিয়াল ট্রান্সফার। আবার আছে কি যে রেসিপ্রোকাল ট্রান্সফার। রেসিপ্রোকাল ট্রান্সফার মানে কি, এখন দুটো যখন দক্ষতার মধ্যে যখন পারস্পর স্থানান্তর ঘটে, ট্রান্সফার দুটো স্কিল, যখন দুটো স্কিলের মধ্যে যখন একই জিনিস সেম জিনিস যখন শিখনটা অটোমেটিক্যালি যখন স্থানান্তরিত হবে, যেমন ধরো ফুটবলের ডিবিল থেকে বাস্কেটবলের ডিবিল শেখা। আবার নিয়ার ট্রান্সফার মানে কি, খুব কাছাকাছি সাদৃশ্য, একদম খুব কাছাকাছি কোনো গেম যখন মধ্যে ট্রান্সফার হয়। ফার ট্রান্সফার মানে কি, দুটো ভিন্ন ধরনের কাজ, ভিন্ন ধরনের কাজের মধ্যে শিখন স্থানান্তর হলে তখন তাকে ফার। যেমন ধরো এই যে দাবা খেলার কৌশল শেখা, যেখানে ব্যবসায়িক কৌশলে সাহায্য করে, তখন তাকে বলবো। এগুলো মূলত ট্রান্সফার অফ লার্নিং এর বিভিন্ন প্রকার ধরন। এখন যদি আমরা আসি যে থিওরিজ অফ ট্রান্সফার অফ লার্নিং, এই যে ট্রান্সফার অফ লার্নিং যখন আমরা শিখবো, শিখনটা যে হস্তান্তর হচ্ছে, সেক্ষেত্রে বেশ কিছু থিওরি আছে। সেই থিওরি গুলোকে যদি আমরা একটা দেখি, থিওরি অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট। আইডেন্টিক্যাল এলিমেন্ট মানে দুটো উপাদানগুলোর তত্ত্ব, মানে অভিন্ন উপাদানের তত্ত্ব। এই যে যখন আমরা কোনো কিছু শিখন মানে কি হস্তান্তরিত হচ্ছে, তাহলে যে দুটো কাজ, একটা শিখন পূর্বের অভিজ্ঞতা আর একটা বর্তমান অভিজ্ঞতা, এই দুটো কাজের ভিতর মিল, তার যদি মিল থাকে, আইডেন্টি বা সিমিলারিটি থাকে, তাহলে কি হবে, সেই শিখনটা আমাদের কাছে খুব সহজসাধ্য হয়ে উঠবে। তাহলে এই যে মিলগুলো কি, সেগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করছে, এই জন্য বলছে থিওরি অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট। এটা কে দিয়েছিল? থর্নডাইক বা উডওয়ার্থ। সিমিলার এলিমেন্ট, ডেটা ট্রান্সফার। ফর এক্সাম্পল কি, ব্যাডমিন্টন যদি আমরা শিখি, তাহলে টেনিস শিখতে সুবিধা হয়, ক্রিকেট থ্রো বাস্কেটবল থ্রো করতে সুবিধা হয়, ভলিবল স্পাইড টেনিস স্ন্যাচ করতে সুবিধা হয়। মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পোর্টস ট্রেনিং। আবার থিওরি অফ জেনারেলাইজেশন, যেটা কে দিয়েছিল? থিওরি অফ জেনারেলাইজেশন, যেটাকে বলা হয় জাজমেন্ট থিওরি। এখানে বলছে সাধারণকরণীকরণের তত্ত্ব। সেখানে কি বলছে যে এখানে সাধারণ মানে একদম জেনারেলাইজ, মানে সাধারণ নীতি বা নতুন অবস্থার মাধ্যমে যখন কোনো একদম অ্যাপ্লিকেশন করবে, জেনারেল প্রিন্সিপাল যখন কোনো নতুন সিচুয়েশনের ক্ষেত্রে লাগবে, একদম জেনারেল প্রিন্সিপাল মানে কি একদম সাধারণ যে নীতি যখন নতুন কোনো শিক্ষণের ক্ষেত্রে সেটা হস্তান্তর হবে। যেমন কি, যে এই যে যেমন এটা এই থিওরিটা কে দিয়েছিল? চার্লস জুড। যেখানে বলছে জেনারেল রুলস, এই যে ধরো স্পোর্টস এক্সাম্পল দেখি, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স যদি করে, হেল্পস ইন কি করবে? স্কেটিং, জিমনাস্টিক, সাইকেলিং, মানে ব্যালেন্স যদি তোমার ইমপ্রুভ হয়, তাহলে জিমনাস্টিক বা স্কেটিং বা সাইকেলিং এই ধরনের অ্যাক্টিভিটি তুমি ভালো করবে। তাহলে কি জেনারেল প্রিন্সিপাল অন্যটা শেখানোর ক্ষেত্রে হেল্প করছে, সেই জন্য বলছে থিওরি অফ জেনারেলাইজেশন। আবার নলেজ অফ সেন্টার অফ গ্র্যাভিটি হেল্পস ইন হাই জাম্প অ্যান্ড লং জাম্প। এগুলো কি হচ্ছে? একদম জেনারেল লস, যেগুলো তোমাকে অন্যান্য অ্যাক্টিভিটির ক্ষেত্রে সুবিধা করছে। আর যে থিওরি অফ মেন্টাল ডিসিপ্লিন মানে কি, বা একে বলা হয় ফ্যাকাল্টি থিওরি। একে এই যে এটা থেকে বা মানসিক শৃঙ্খলার তত্ত্ব। এখানে কি বলেছে, যে যে যখন আমরা কোনো কমপ্লেক্স স্কিল শিখি, সেই কঠিন কঠিন বিষয়গুলোর মধ্যে একটা শৃঙ্খলা যদি তৈরি হয়, বা সেইগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করে তার মধ্যে যদি একটা সুশৃঙ্খল একটা যদি আমরা বিন্যাস করতে পারি, তাহলে কি হবে, কোনো প্রকার শিখন আমাদের মধ্যে সুবিধা হবে শিখনটাকে শেখার ক্ষেত্রে। যেমন ধরো এই যে যেমন কোন জটিল বিষয়, সেই জটিল বিষয়ের মধ্যে যে অনেকগুলো পার্টস, এর মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা সিকোয়েন্স বা একটা শৃঙ্খলা যদি আমরা তৈরি করি, তাহলে সেই শৃঙ্খলাগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি মানসিকভাবে, তাহলে অন্যান্য বিষয়গুলোকে আমাদেরকে শিখনটা সুবিধা হবে। এখন থিওরি অফ মেন্টাল ডিসিপ্লিন কে দিয়েছিলেন? যেটা হচ্ছে প্লেটো এন্ড অ্যারিস্টটল।
যেটাকে মাইন্ড ট্রেনিং ইমপ্রুভমেন্ট বা আদার লার্নিং থিওরি বলা হয়। এক্সাম্পল কি, যে প্র্যাকটিসিং চেস, চেস যখন করবো ইমপ্রুভ কনসেন্ট্রেশন, চেস খেলে কি আমাদের কনসেন্ট্রেশন ইমপ্রুভ হবে, উইথ হেল্প ইন আর্চারি পারফরমেন্স, কনসেন্ট্রেশন করে কি হবে আমাদের আর্চারি পারফরমেন্স ইমপ্রুভ হবে। এখানে কি বলেছে দেখো, নোট এটাকে ভালো করে লেখো, দিস থিওরি ইজ লার্জলি রিজেক্টেড টুডে, বর্তমানে এই থিওরির কোনো প্রকার গুরুত্ব সেইভাবে নেই। এরপরে আসি যদি আমাদের 4 নম্বর থিওরি দেখো, থিওরি অফ অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন তত্ত্ব মানে কি, পূর্বের যে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স, সেই পাস্ট এক্সপিরিয়েন্স যখন আমাদের নতুন জিনিসের শিখতে সরাসরি সাহায্য করবে, তখন তাকে আমরা বলবো কি থিওরি অফ অ্যাপ্রিসিয়েশন। নতুন জিনিস শিখতে সাহায্য করছে পূর্বের যে কোনো অভিজ্ঞতা। এটা কে দিয়েছিল? জন হারবার্ট। এই নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। আর এটা হচ্ছে ইনসাইট থিওরি বা গেস্টাল্ট থিওরি। সেখানে কি বলছে, যে আমরা যে জিনিসটা শিখছি সেই শেখাটা আমাদেরকে ধারণাগুলো সম্পর্কে ভালোভাবে বোঝা এবং বুঝতে যদি আমরা পারি, তাহলে আমাদের কাছে শিখনটা খুব দ্রুত এবং কার্যকর হয়। যেমন ধরো, এটা কে দিয়েছিল? গেস্টাল্ট সাইকোলজি স্কলার। এখানে ফুটবল প্লেয়ার হু আন্ডারস্ট্যান্ড গেম স্ট্র্যাটেজি ক্যান ইজিলি অ্যাডাপ্ট। ফুটবল প্লেয়ার গেম স্ট্র্যাটেজি সম্পর্কে ভালোভাবে সেটাকে বুঝতে পারে, তাহলে খেলার যে কোনো প্রকার কৌশল বা যে কোনো প্রকার সিচুয়েশনকে খুব সহজে সে মেনে নিতে পারবে। সেই জন্য বলছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেটাকে ভালোভাবে বোঝা এবং বোঝাতে পারলে যে কোনো শিখন আমাদের কাছে কার্যকরী হবে। এই হলো মূলত যে ট্রান্সফার অফ লার্নিং এর থিওরি, যে 4টা থিওরি আছে সেগুলো। এখন এর ফলে কোন কোন ফ্যাক্টর এই ট্রান্সফার অফ লার্নিং এর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, কোন কোন ফ্যাক্টর প্রভাব বিস্তার করে সেগুলো দেখো। এক হচ্ছে সিমিলার বিটুইন টাস্ক, কাজের মধ্যে সাদৃশ্য। ইয়েস, ট্রান্সফার অফ লার্নিং কি পূর্বের অভিজ্ঞতা পরবর্তীকাল শিখনের ক্ষেত্রে সাহায্য করবে। তাহলে পূর্বে যদি আমি সেম কাজ করি, পরবর্তীকালে যদি সেই একই রিলেটেড কাজ হয়, পরিচিত একটা ব্যক্তির মতো একজনকে দেখতে লাগে, তাহলে আমাদের কাছে বুঝতে অনেকটা সুবিধা, না এই ব্যক্তিটা তো আমি আগে দেখেছি। তার মানে কি, যে জিনিসটা আমি আগে শিখেছি সেই কাজটা, সেই রিলেটেড যদি কোনো কাজ আমি পাই, তাহলে আমার কাছে শিখনটা কি খুব সহজসাধ্য হয়ে ওঠে। তাহলে সিমিলার আর বিটুইন টাস্ক, দুটো কাজের মধ্যে সাদৃশ্য আমাদেরকে শিখনের উপর প্রভাব বিস্তার করে। লার্নার ইন্টেলিজেন্ট, ইয়েস, শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ভীষণভাবে প্রয়োজন। কারণ একটা বুদ্ধি, একটা ইন্টেলিজেন্স মানে একটা বুদ্ধিমত্তা, তুমি যেটা শিখছো পূর্বের অভিজ্ঞতা, সেটা যদি তুমি মনেই না রাখতে পারো, তাহলে নতুন কিছু শেখার ক্ষেত্রে কিভাবে ট্রান্সফার করবে? তার জন্য তো ইন্টেলিজেন্স লেভেল দরকার। আর কি হচ্ছে মিনিংফুলনেস অফ লার্নিং। মিনিংফুলনেস মানে কি, ভালোভাবে বোঝা। তার সঠিক অর্থ যদি না বুঝতে পারি আমি কোনো শিখনের ক্ষেত্রে, পরবর্তী সেই শিখন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুব কম। সেই জন্য তাহলে মিনিংফুলনেস অফ লার্নিং, শেখার তাৎপর্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আর কি করতে হবে? মোটিভেশন এন্ড অ্যাটিটিউড, ভালোভাবে আমাদের মধ্যে প্রেরণা থাকলে কি হবে, যদি আমাদের মোটিভেশন বেশি থাকে, তাহলে সেই যে পরিস্থিতি, আমরা যে কোনো পরিস্থিতি কোনো একটা শেখা খুব সহজসাধ্য হয়ে পড়ে। তাহলে মোটিভেশন এবং অ্যাটিটিউড আমাদেরকে সঠিক রাখা কোনো কিছুকে শেখার ক্ষেত্রে। মেথড অফ লার্নিং, শেখার পদ্ধতি আমাদেরকে অনেক সময় কি করে, অন্য কিছু শেখানোর ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী করে তোলে। আবার কি, টাইম ইন্টারভাল বিটুইন লার্নিং এন্ড ট্রান্সফার, এটাও একটা গুরুত্বপূর্ণ, যে একটা কিছু আজকে শিখলাম, শেখার সাথে সাথে সেটাকে না বোঝার আগেই আমি আরেকটা সেই রিলেটেড নতুন কিছু শিখতে দেবো। এর মধ্যে যদি ঠিক মতো আমাদের ইন্টারভাল না থাকে, সঠিক যদি আমাদের বিশ্রাম না থাকে, ওই অ্যাডাপ্ট শিখনটা আমাদেরকে পার্মানেন্ট, যখন আমাদের বিহেভিয়ারের মধ্যে যখন স্থায়ী কোনো পরিবর্তন না আসবে, তারপরে যখন সেই রিলেটেড নতুন কিছু শিখবো, তাহলে কিন্তু পূর্বের অভিজ্ঞতা কখনোই কাজে লাগতে পারবে না। তাহলে এই যে দুটো রেশিও কিন্তু আমাদের মধ্যে ঠিকভাবে থাকতে হবে। লেভেল আপ মাস্টার, ইয়েস, আমরা যখন শিখছি কোনো বিষয়, আমরা কি লার্নিং এর ওই অটোনোমাস স্টেজে আমরা পৌঁছাচ্ছি, না তার আগেই আমি অন্য আমাদের শিখনটাকে শেষ করে দিচ্ছি? তাহলে অটোনোমাস স্টেজ কিন্তু একটা শিখনকে পরবর্তী একটা শিখনে ট্রান্সফার হওয়ার জন্য ভীষণভাবে জরুরি। আর একটা হচ্ছে ইমোশনাল কন্ডিশন, ইয়েস, আমাদের আমাদের যে ইমোশন, আমাদের আবেগগত যে মানসিক স্থিরতা, সেটা কিন্তু শিখনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এই সমস্ত ফ্যাক্টর গুলো কিন্তু ট্রান্সফার অফ লার্নিং এর জন্য ভীষণভাবে কিন্তু জরুরি। এখন কিছু যদি এক্সাম্পল দেখি আমাদের স্পোর্টস ফিল্ডে, যে এখন তখন বাস্কেটবলে ড্রিবল শেখা হ্যান্ডবল ড্রিবলে সহায়তা করে। লং জাম্প শিখলে কি হয়, পায়ের কাজে টিপিল জাম্পে কাজে লাগে। শর্টপাট তরকত্ব শিখলে ডিসকাস করতে সাহায্য করে। যোগা জিমনাস্টিক্স করলে আমাদের ভারসাম্য বাড়ায়। হ্যাঁ, আবার ভলিবল শিখলে বাস্কেটবল রক্ষণে আমাদের ভলিবলের ব্লকিং যদি শিখি আমরা। সাঁতার শিখলে কি হবে, শ্বাস প্রশ্বাস কৌশলের সহনশীলতা বাড়ায়। ইত্যাদি গুলো আমাদের বিভিন্ন, আরো অনেকগুলো আছে, জাস্ট এগুলো তোমাদের সামনে কতগুলো এক্সাম্পল দিলাম। এখন ইম্পর্টেন্স কি শারীরিক শিক্ষার ক্ষেত্রে, ভীষণভাবে ইম্পর্টেন্স। কেন? বিভিন্ন খেলার দক্ষতা উন্নত করতে সাহায্য করে। আমি যদি একটা ভালো করে শিখি একটা, তাহলে সেই খেলাটা আমার সেই রিলেটেড অন্য খেলার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কাজে লাগবে। আর কি করছে, নতুন দক্ষতা শেখার সময় কমায়। পূর্বের অভিজ্ঞতার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ায়। পূর্বের জ্ঞান কাজে লাগিয়ে পারফরমেন্স উন্নত করা, বিভিন্ন কৌশল ও ট্যাকটিক্স সহজে রূপান্তর সহজে সেটাকে আমরা শিখতে পারি। আমাদের মধ্যে মোটর কোঅর্ডিনেশন গড়ে তুলতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের ট্রান্সফার অফ লার্নিং
হচ্ছে আমাদের আজকের যে বিষয় ছিল ট্রান্সফার লার্নিং সেটা। এবার তোমরা বলো এখান থেকে তোমাদের কোনো প্রকার কোয়েরিজ কিছু আছে? আছে কি বলো? স্যার নিউট্রাল যেটার কথা বললেন যে তিনটে মানসিকতা, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা নিউট্রাল, ওখানে একটা আপনি উদাহরণ দিলেন যে ফুটবলের ড্রিবলিং আর ভলিবলের ড্রিবলিং। স্যার ভলিবল এই তো জায়গাটা ফুটবল ভলিবল তো ডিপলিং হয় না। নিউট্রাল কথার অর্থ হচ্ছে সে কোনো সাধেও নেই পাঁচও নেই, সে তোমাকে সাহায্য করবে না, বাধাও দেবে না। ধরো না আমি ভলিবল আর ডিপলিং এটা তো বলা হয়নি, ধরো তুমি একটা কিছু কোনো একটা গেম শিখেছো, তুমি ধরো একটা ফুটবলের কোনো একটা গেম শিখেছো, কারণ ফুটবলের গেম শেখার সাথে সাথে তুমি ধরো এখন যদি বলো যে আমি বাংলা পড়বো, ইতিহাস পড়বো, এই ফুটবল খেলাটা, এই গেমটা তোমার বাংলা ইতিহাস পড়তে কি কোনো কোনো প্রকার বাধা দেবে বা সাহায্য করবে না? কি করবে? কিছু করবে ওই শিক্ষণটা? না, না। সে কোনো সাধেও নয় পেছও নেই, সে বলছে ভাই তোদের ঝামেলা তোরা মেটা, আমি তোদের মধ্যে নেই, তখন তাকে বলবো নিউট্রাল ট্রান্সফার। আচ্ছা স্যার, মানে ওখানে ওই উদাহরণটা দিলেন তো না ওখানটায় আছে ওরকম একটা তো উদাহরণ দিইনি সেকেন্ড, নিউট্রাল ট্রান্সফারের ফুটবলের সাথে, বোধহয় গাণিতিক কিছু না ওইখানটাতে একটা গাণিতিক কিছু দিয়েছিলাম আছে। বোধহয়, এটা দেখছি। জিরো ট্রান্সফার, এই যে জিরো ট্রান্সফার, ছবি আঁকতে শেখা, এই যে ছবি আঁকা শেখা গণিত শেখার কাজে কাজে আসে না, এটা উদাহরণ দিয়েছিল। এটা একটা পেজে ছিল, আপনি ওখানটায় আর একটা কি আন্ডারলাইন বলো তো? করবেন পেজটায়। কিছু নেই, তুমি বলো কি, তাহলে আমি বলে দিচ্ছি কোথায় আছে। মানে আমার শুধু উদাহরণটাই মনে পড়ছে যে আপনি বলে ওখানে লিখে মানে আন্ডারলাইন করলেন যে ফুটবলের ড্রিবলিং আর ভলিবলের ড্রিবলিং, ওইটাই আমি ভলিবলে তো দেখছি টিপ মানে। নিতে দাঁড়াও দেখছি। এই যে হ্যাঁ ওটাই ওইটাই। ফুটবলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্কেটবলের, এটা কি হ্যাঁ আছে? রেসিপ্রোকাল ট্রান্সফার। রেসিপ্রোকাল ট্রান্সফার মানে কি? হ্যাঁ টু ওয়ে ট্রান্সফার বিটুইন টু স্কেল, দুটো ভিন্ন দিক, দুটো উল্টো শেখার ক্ষেত্রে। ফুটবলের ডিবলিং থেকে বাস্কেটবলের ডিবল শেখা। ফুটবলের ডিবলিং কিসে হয়? স্যার, পায়ে হয়। আর বাস্কেটবলের ডিবলিং কিসে হয়? হাতে হয়। সম্পূর্ণ উল্টোটা কি উল্টো না? হুম হুম হুম, উল্টো, এই যেটাকে একদম। বলছে রেসিপ্রোকাল ট্রান্সফার। আচ্ছা তো নিজের লেখাও যেন কোথায় কি লেখা আছে জানি। এবার এবার বলো তোমরা কি চাইছো এই বাকি দুটো মোটর লার্নিং, পারসেপচুয়াল মোটর লার্নিংটা বলে শেষ করে দেওয়া? স্যার বলছি মোটর লার্নিংটা একটু পরের ক্লাস নিলে হতো না স্যার, ভালো হতো। পরের দিন নিলেও ভালো হয়, চাপ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমবি কোচিং ক্লাসের সাথে পাশে থাকুন। এই ধরনের ফিজিক্যাল এডুকেশন রিলেটেড সমস্ত টপিকের ভিডিও সবার আগে এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। তাই ফিজিক্যাল এডুকেশন রিলেটেড কোনো প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে ফলো করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।